দেখো, এর আগে পর্যন্ত আমাদের হিউম্যান রিপ্রোডাকশন ক্ষেত্রে মোট 5টা ক্লাস হয়েছে। এটা 6 নম্বর ক্লাস, যেখানে আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফার্টিলাইজেশন নিয়ে। তো আজকে আমাদের সেই অর্থে টপিক পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। যখন আমরা আগের দিন ফার্টিলাইজেশন ইভেন্ট নিয়ে আলোচনা করছিলাম, ঠিক যেমন করে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওই চ্যাপ্টারতে আমরা ফার্টিলাইজেশন নিয়ে আলোচনা করেছি, তারপরে পরেই কিন্তু আমরা পোস্ট ফার্টিলাইজেশন নিয়ে আলোচনা করেছি। গোটা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা, রিপ্রোডাক্টিভ ফেজকে আমরা 3 ভাগে ভাগ করি। আর সেক্ষেত্রে প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন এই 3 রকম ভাবে ভাগ করেছিলাম। আমরা আগের চ্যাপ্টারতে দেখেছিলাম যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে এন্ডোস্পার্ম ফর্ম করেছিল আর এমব্রায়ো ফর্মেশন হয়েছিল। তবে এখানে এন্ডোস্পার্মের মতো কোনো গল্প তো নাই, এখানে শুধুমাত্র এমব্রায়ো ফর্মেশনের গল্প আমরা দেখব। তার মানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে আমরা এমব্রায়ো ফর্মেশন বা ভ্রূণের গঠন কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা কাজ করি, যে আরেকবার আমরা ওভারির ক্ষেত্রে তার গঠনটাকে রাফলি দেখে নিই। কারণ যেহেতু অ্যাম্পুলার রিজিয়নে ফার্টিলাইজেশনটা হলো, আর তারপরেই তাহলে এখানে দিনগুলো আমরা খুব ভালো করে মনে রেখেছি আশা করি, হ্যাঁ, যে কোন দিনে কি হয়েছে। তো সেক্ষেত্রে এই অ্যাম্পুলার রিজিয়নে এসে ফার্টিলাইজেশনটা কমপ্লিট হয়েছে। তার মানে এখানে যদি আফটার ফার্টিলাইজেশন আমরা বলি, তাহলে এখানে প্রথম তৈরি হলো জাইগোট, আর যেটা অবভিয়াসলি টুয়েন বা ডিপ্লয়েড। তাহলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। এরপর এই ডিপ্লয়েড জাইগোটের উপর পরবর্তী ফেজ গুলো হবে, পরবর্তী অবস্থাগুলো আমাদের থাকবে। দেখো, এখানে যখন ওভিউলেশন হয়েছিল, আমরা ডিম্বাশয়কে বাদ দিয়ে এখানে লিখেছি, এখানে যখন ওভিউলেশন হয়েছিল তখন ওই মোটামুটি 14 থেকে 17-এর মধ্যে। তাহলে এখানে যখন ফার্টিলাইজেশন হলো তখন সেটা 17 থেকে 20, তাহলে 17 থেকে 20, তাই তো। এরপর যে এন্ডোমেট্রিয়াম গ্রো করছে, সেই এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে আমরা বলেছি যে তার গ্রোথটা কিভাবে হয়, কোন ডেটে কি পর্যায়ে গ্রোথ হয়, সেগুলো আমরা বলেছিলাম। তো সেখানে আমাদের দুদিকে এন্ডোমেট্রিয়ামটা আমরা দেখাচ্ছি এবং সঙ্গে অবশ্যই ফান্ডাস রিজিয়নের এন্ডোমেট্রিয়ামটাকে আমরা দেখাচ্ছি। তো দেখো, জাইগোট যখন ফর্ম করলো সেটা অ্যাম্পুলার রিজিয়নে, এবং একটাই মাত্র কোষ, যে ডিপ্লয়েড। এরপর এখানে মাইটোটিক সেল ডিভিশন শুরু হলো। তাহলে জাইগোটের উপর মাইটোটিক সেল ডিভিশন শুরু হলো বা ইকুয়াল ডিভিশন শুরু হলো, এবং তার ফলে এখানে যেটা তৈরি হলো সেটা হলো মাস অফ সেল তৈরি হলো। এবং সেই মাসে মোটামুটি 16টা কোষ রয়েছে, এবং এখানে বলা হয় 16 সেল স্টেজ। দশার নাম মরুলা। 14 দিনের মাথায় ওভিউলেশন, আমরা ধরে নিলাম 14 থেকে 17-এর মধ্যে কোন একটা ডেটকে ধরে এগোতে হবে। ধরো ফিক্সড 14 দিনই আমরা ধরলাম যে ওভিউলেশন হয়েছে, তাহলে সেই অর্থে ফিক্সড ডে 17-এ, এখানে ফার্টিলাইজেশন হয়েছে। তাহলে এখানে ডে 14-এ যদি ওভিউলেশন হয়, তাহলে ডে 17-এ ফার্টিলাইজেশন, যদি স্পার্মের অ্যাভেলেবিলিটি থাকে। এরপর এই যে এই পথ দিয়ে আসছে, আমরা বলেছিলাম যে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু আছে, সেই এপিথেলিয়াল টিস্যু এখানে কিন্তু সেই পাওয়ার স্ট্রোক দিয়ে হেল্প করেনি, আর একটা নরম ম্যাটের মতো কভারিং দিয়েছে ভিতরের অংশটাকে, ফ্যালোপিয়ান টিউবটাকে, যার থ্রু দিয়ে এখন জাইগোটটা এগোতে থাকছে এবং এগোতে এগোতে সেল ডিভিশন হচ্ছে। যেমন আমরা
অ্যানিমাল সেলের সেল ডিভিশন দেখেছি, সেইভাবে সেল ডিভিশন হচ্ছে। মানে বলটা যত এগিয়ে যাচ্ছে অ্যাম্পুলা থেকে ইউটেরাসের দিকে, তত নাম্বার অফ সেল ডিভিশন বাড়ছে। জাইগোট ছিল সিঙ্গেল সেল, সেখান থেকে একটা মাইটোটিক ডিভিশন হলো দুটো সেল, তারপর আরেকটা চারটে, চারটে থেকে আরেকবার হয়ে আটটা, আটটা থেকে আরেকবার হয়ে 16টা। নিরেট বল বলা হচ্ছে, নিরেট বল। তার মানে এই 16টা সেল গুচ্ছাকারে আছে, মাঝে কোনো স্পেস নেই, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, কারণ এরপরেই কিন্তু হলো বলের একটা স্ট্রাকচার আসবে, সেই জন্য নিরেট বলের কথাটা বারবার বলা হচ্ছে। মরুলাতে যদি কোন রকমের মানে মরুলা যদি ভেঙে যায় আর কি, তাহলে সেই ক্ষেত্রে হোমোজাইগোটিক টুইন্স এর ব্যাপারটা আসছে। কারণ জাইগোট ভাঙাটা সেরকম ভাবে ভাবতে গেলে ইম্পসিবল। ঠিক আছে, একটাই কোষ, ও ভাঙা মুশকিল আছে, আর ভাঙলেও সেই সেল টিকবে না, কারণ এটা অ্যামাইটোটিক টাইপের সেল ডিভিশন নয় যে ভেঙে গিয়ে দুটো সেল হয়ে যাবে, তাই না? এখানে প্রপার সেল ডিভিশন লাগবে। প্রপার সেল ডিভিশন মানে এখানে ইকুয়াল ডিভিশন হতে গেলে তাকে ডিভিশনের মাধ্যমেই দুটো হতে হবে, কখনো ভেঙে গিয়ে দুটো হতে পারে না। সেই জন্য জাইগোটের ভাঙা অসম্ভব, বা ভেঙে গেলেও টিকবে না, একটাও টিকবে না। তার মানে মডুলার স্টেজই একমাত্র স্টেজ যেখানে ভাঙার মতো সবচেয়ে বড় সুবিধা রয়েছে। তাহলে এই 16টা কোষে 10টা 6টা হতে পারে, 8টা 8টা হতে পারে, দুটো 14 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না কি হবে। এবার দুটোই টিকবে কিনা, একটা টিকবে কিনা, তা কিছুই বলা সম্ভব নয়। একটা মডুলা থেকে যেমন একটা এমব্রায়ো হচ্ছিল, দুটো মডুলা তখন ফর্ম করলে দুটো এমব্রায়ো হবে, দুটো বেবি হবে, হতেও পারে নাও হতে পারে, সেগুলো কিছুই বলা যাবে না। তবে হোমোজাইগোটিক টুইন্স হওয়ার জায়গা এটাই। এই মডুলা রোল করতে 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 যখন ইউটেরাসের দিকে এগোচ্ছে, তখন এর ফেজ আরো চেঞ্জ হয়। মানে ওই সব জায়গাতে ইকুয়াল ডিভিশন, সেই জন্য আমরা বারবার ইকুয়াল ডিভিশনটা লিখবো না, কারণ এখান থেকে জাইগোট থেকে শুরু করে 10 লক্ষ কোটি কোষ, এই গোটা জায়গাতেই মাইটোটিক সেল ডিভিশনই আছে, তো বারবার বলার কিছু নেই। তাহলে এখানে মডুলা থেকে নেক্সট যে স্টেজ আসছে সেটা হলো ব্লাস্টুলা। আর এখানে ব্লাস্টুলা দশাটা কিরকম হয়, সেটা খানিকটা এরকম। আর সেখানে এরকম লেয়ার থাকে, সেলের লেয়ার থাকে, এবং আগে যেটা আমরা একটা সলিড বলের মতো একটা ব্যাপার বলছিলাম, এখানে কিন্তু একটা হলো বলের মতো ব্যাপার রয়েছে, ফাঁকা, ভিতরের অংশ ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গাটার মানে এই গোটা যে ডার্মিসটাকে রয়েছে, মানে ত্বকটা রয়েছে, হ্যাঁ, সেটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। ব্লাস্টোডার্ম এই জায়গাটায় একটা ডিস্ক লাইক স্ট্রাকচার থাকে, মানে এখানে নাম্বার অফ সেল বা সেলের লেয়ার এখানে বেশি আছে, একটা ডিস্কের মতো স্ট্রাকচার আছে, যেটাকে বলা হচ্ছে ব্লাস্টো ডিস্ক। আর ভিতরে যে ফাঁকা গহ্বরটা এলো সেটা হলো ব্লাস্টোসিল। ব্লাস্টো সিল, ব্লাস্টোসিল, বোঝা গেল? এইরকম একটা স্টেজ নিয়ে ও প্রবেশ করছে ইউটেরাসের মধ্যে। আর তখন দিন এখানে 17 থেকে এখানে প্রায় ডে 20, আরো 3 দিন প্রায় টাইম কাটিয়ে ফেলেছে এই পর্যন্ত আস্তে আস্তে। ঠিক আছে, এইবার যখন 17টা সিগনাল এটা যে ফার্টিলাইজেশন হয়ে গেছে, তখন এন্ডোমেট্রিয়ামের গ্রোথ নিশ্চয়ই আরো হয়েছে। এবার সব জায়গায় সব মাসে সমানভাবে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ হয় না। আমরা বলেছিলাম যে কোনো এই যে ব্লাস্টোসিস সেই দশা, যে দশায় এটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথে যাবে বা এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে যাবে একবারের জন্য, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন বা রোপণ। রোপণ নিয়ে 3 নম্বরের কোশ্চেন কখনো কখনো আসতে পারে। তাহলে এখানে ইমপ্লান্টেশন বলে একটি ঘটনা ঘটবে। ইমপ্লান্টেশন, যেমন গাছকে ইমপ্ল্যান্ট করা হয়, রোপণ করা হয়, সেরকমই একটি ব্যাপার আর কি, যে যেহেতু এখান থেকে একটা বেবি হবে, তো সেক্ষেত্রে ইমপ্লান্টেশন। তার মানে কোন দশায় ইমপ্লান্টেশন হয়, পরীক্ষার কোশ্চেন আসবে, সেটা হলো ব্লাস্টুলা ফেজে। ঠিক আছে, ইমপ্লান্টেশন হয়। তো এই যে ব্লাস্টুলা ফেজ, এই ফেজ এখন গোটা ইউটেরাসের মধ্যে ঘোরাঘুরি করবে, এখানেও প্রায় 3 দিনের টাইম লাগাবে। ঘুরে বেরিয়ে দেখবে যে কোন জায়গার থিকনেস সবচেয়ে বেশি আছে। ফান্ডাস আমরা বলে রেখেছি মোস্ট ফেভারেবল জায়গা, যেখানে এই এই উঁচু পোর্শনটা ফান্ডাস, সেখানে হতে চায় ইমপ্ল্যান্ট, কিন্তু সবসময় সব রকম গ্রোথ হয় না। আর সেই জন্য তার পরের তার পছন্দের জায়গা হলো বডি। এবার বডি বলতে তোমরা কি ভাবছো আমি জানি না,
এখানে 2D স্ট্রাকচার দেখানো আছে। তাহলে এটাকে একটু এরকম কলসির মতো করে নাও গোটাটা ভেবে। তাহলে বডি মানে কিন্তু সব দিক, বডি মানে হলো সব দিক। এটা 2D স্ট্রাকচার দেখানো হচ্ছে, সেকশনাল ভিউ দেখানো হয়েছে, তাই না? তাহলে বডি মানে গোটাটা এরকম চেম্বারের মতো আছে। তাহলে ওই বডির যে কোনো জায়গাতে গানবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে সেক্ষেত্রে কোন একটা ফেভারেবল জায়গায় সে গেঁথে যাবে। ঘটনার নাম হলো ইমপ্লান্টেশন। চকলেট, সরি, ওই ধরো চকোবার বা এই ধরনের আইসক্রিম তৈরি করা, নিশ্চয়ই দেখেছো ডিসকভারি বা কোনো চ্যানেলে। হ্যাঁ, দেখবে আইসক্রিমটা বানানোর পর চকলেটের লিকুইড চকলেটের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, দিয়ে আবার তুলে নিয়ে আরো প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়া হয়। ওপর একটা চকলেটের কোটিং আছে, ঠিক আছে, ভিতরে তো জানি আমরা আইসক্রিমের বাকি কন্টেন্টটা আছে। তো এখানে ব্লাস্টুলাস এরকম ভাবে পুরোটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে একবার ঢুকে যাবে, দিয়ে আবারও বেরিয়ে আসবে এন্ডোমেট্রিয়ামের লেয়ারকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ওই কাজটাই করি, যেখান থেকে ব্লাস্টুলা আমরা ধরে নিলাম, আমাদের জায়গা অনুযায়ী ধরে নিলাম এটা বডিতে থিকনেসটা সবচেয়ে বেশি হয়েছে। তাহলে সেই অর্থে এখানে যে ব্লাস্টুলা দশাটা দেখাচ্ছিলাম, সেই ব্লাস্টুলা দশাটা আরো যেমন এগোতে থাকবে, তেমন একটা টাইম পর এই ব্লাস্টুলা ফেজটা টোটাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে একবার ঢুকে যাবে, একবারের জন্য। ঠিক আছে, একবার ভেতরে ঢুকে যাবে। এই ঘটনাটিকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। যে দশায় ঢুকলো তার নাম ব্লাস্টুলা। এরপর এ ফেজ চেঞ্জ করবে, মানে আরো সেল ডিভিশন হবে, আর ব্লাস্টুলা তখন কনভার্ট হয়ে যাবে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলায়। ঠিক আছে, এখানে কি হবে? এখানে সেই আমরা 11-এ যেমন পড়েছিলাম সেরকম ব্যাপারটা হলো একটোডার্ম, মানে তিনটে লেয়ারে ডিফারেন্সিয়েট করবে, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, তিনটে লেয়ারে ভাগ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম হলো? সেখানে হলো জাইগোট থেকে ব্লাস্টুলা অবধি এই জায়গাটায় কোনো ডিফারেন্সিয়েশন হয়নি। ডিফারেন্সিয়েশন মানে হলো যে কোনটা থেকে কি তৈরি হবে তা এখনো নির্ধারিত নয়, কিন্তু গ্লাস্টুলা ফেজে সেটা নির্ধারিত হচ্ছে। মানে এটাই হলো সেই ফেজ যেখানে ডিফারেন্সিয়েশনের মতো ঘটনা ঘটছে। মানে একটোডার্ম থেকে কি হবে, মেসোডার্ম থেকে কি হবে, এন্ডোডার্ম থেকে কি হবে তা নির্ণয় হবে। এবার দেখো এখানে বড় লিস্ট আছে, বই খুললেই বুঝতে পারবে বড় লিস্ট। ঠিক আছে, যে কোন লেয়ার থেকে কি তৈরি হয়। সবকিছু হয়তো মনে রাখতে পারবে না, তাহলে কোন পরীক্ষার জন্য কি করতে হবে সেটা বলে দিই। যদি বোর্ডের পরীক্ষা হয় তাহলে একটোডার্ম থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, যেটা সেটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটোডার্ম থেকে তৈরি হয়, যেটা আমাদের বুঝতে খানিকটা অসুবিধা হয়। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হলো এরকম, আমরা 11-এও সেম এক্সাম্পল দিয়েছিলাম আমার মনে হয়। ধরো এটা হলো ব্লাস্টুলা ফেজ, ঠিক আছে, এটা হলো ব্লাস্টুলা দশা। দেখো এটা ধরো ব্লাস্টুলা ফেজ, ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে, এর থেকে ভালো উদাহরণ নেই আমার কাছে। ঠিক আছে, এটা হলো ব্লাস্টুলা দশা। তাহলে ভিতরে ব্লাস্টো সিল, এটা ব্লাস্টোডার্ম, আর কোন একটা দিকে ব্লাস্টোডিস্ক। এইবার এইটা এইভাবে ইনভ্যাজিনেট করছে, এভাবে ফোল্ডিং হচ্ছে। তাহলে দেখো এটা তো বাইরের দিকে লেয়ারই ছিল না, কিন্তু এখন ইনভ্যাজিনেশনের জন্য বা ফোল্ডিং এর জন্য এটা ভেতরে চলে যাচ্ছে, দিয়ে এরকম একটা নিউরাল নচ তৈরি করবে, এরকম একটা নিউরাল নচ তৈরি করবে। মানে এই বরাবর সুষুম্না কাণ্ড তৈরি হবে, এই বরাবর সুষুম্না কাণ্ড তৈরি হবে। তাহলে এখন দেখে মনেই হতে পারে যেটা ভেতর দিকে ঢুকে গেছে, এখন এটা দেখে মনেই হতে পারে যে ভেতর দিকে ঢুকে গেছে, আদতে কিন্তু এটা একটোডার্মের লেয়ার, যেখান থেকে স্পাইনাল কর্ড তৈরি হবে। আমরা এটাও জানি যে স্পাইনাল কর্ড আগে তৈরি হয়েছে, শেষ অংশ ফুলে গিয়ে ব্রেন হয়েছে, ব্রেন থেকে স্পাইনাল কর্ড তৈরি হয়নি। তাহলে এটাই হলো সেই নিউরাল নচ যা থ্রু দিয়ে স্পাইনাল কর্ডটা ডেভেলপ করবে, তার শেষ অংশ ফুলে গিয়ে ব্রেন হবে। তাহলে এটা পরীক্ষায় আসে একবার, যে একটোডার্ম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়, ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর বিষয় হলো যে মেসোডার্ম থেকে যত রকমের কানেকটিভ টিস্যু আছে তারা প্রডিউস করে। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয় কানেকটিভ টিস্যু, সেটা বোন, কার্টিলেজ, ব্লাড, সবাই, লিম্ফ, সবাই। তাহলে এটা মনে রাখতে হবে। যোগ গলা কোথা থেকে তৈরি হয়, আরো আছে গাদা গাদা, কিন্তু এগুলো পরীক্ষায় আসে। আর ভিসেরাল অর্গান তৈরি হয় মেনলি মেসোডার্ম থেকে সমস্ত, হ্যাঁ সবাই নয় কিন্তু, হ্যাঁ। আর এন্ডোডার্ম থেকে তৈরি হয় যত কানাল আছে, নালীপথ আছে, সেগুলো সব এন্ডোডার্ম থেকে তৈরি হয়। এগুলো জেনারেলি করলে বোর্ড কভার হয়ে যাবে। আর নিটের জন্য আমাদের এনসিআরটি আছে, এনসিআরটি যা বলেছে, যে কটা উদাহরণ আছে সেই কটা উদাহরণ করলেই আমাদের নিট কমপ্লিট।
বোর্ডে অনেক অনেক বেশি আছে। ঠিক আছে, এত মনে রাখতে পারবে না, যেগুলো বললাম সেগুলোকে একটু ফলো করতে হবে। আরেকবার বলছি, একটোডার্ম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়, বা নার্ভাস সিস্টেমের প্রায় গোটা অংশই তৈরি হয়, এটুকু মনে রাখতে হবে। মেসোডার্ম থেকে যোজক কলা তৈরি হয় বা কানেকটিভ টিস্যু তৈরি হয়, এটুকু মনে রাখতে হবে। আর এন্ডোডার্ম থেকে যত কানাল আছে, নালীপথ, হ্যাঁ, সেটা রিপ্রোডাক্টিভ কানাল হতে পারে, এক্সপ্লোরেটরি কানাল হতে পারে, রেসপিরেটরি কানাল হতে পারে, হ্যাঁ, মানে শ্বাস নালী, এই যত নালীপথ আছে আর কি, হ্যাঁ, সেই নালীপথ গুলো সব তৈরি হয় এন্ডোরাম থেকে। ঠিক আছে, এইগুলো করলে আমাদের বোর্ড কমপ্লিট হয়ে যাবে। সেটা আমরা পরবর্তীতে যখন এক্সাম নেবো তখন আমরা কোশ্চেন ফেলবো, দেখতে পাবে, হ্যাঁ, বা শর্ট কোশ্চেনের যে সব পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফ এও তোমরা সেগুলো দেখে নিতে পারবে। ওকে, তাহলে গ্লাসটুলা ফেজ, আমরা যদি গ্লাসটুলা ফেজকে একবার এঁকে দিই তাহলে এরকম মোটামুটি হবে যে, ধরো এই ধরনের একটা নিউরাল নচ আসছে, নিউরাল নচের পর বাকি অংশটা তো ব্লাস্টোসিল যেমন ছিল, মানে ব্লাস্টুলা ফেজ যেমন ছিল সেরকমই মোটামুটি একটা গঠন আসবে। এটা হলো সেই নিউরাল নচ যেটা খাঁজটা হয়েছে। ঠিক আছে, এই মোটামুটি গ্লাসটুলার দশা। এইবার গ্লাসটুলা দশা থেকে এঁকে আমাদের বিশেষ কোনো লাভ হবে না, কেন বলছি, কারণ গ্লাসটুলা ফেজের যে সেকশনাল ভিউ তা আমরা ক্লাস 11-এ ধরে ধরে বুঝেছিলাম। কেন? ওই একটোডার্ম, মেসোডার্ম, মেসোডার্মের দুটো ভাগ, সেই দুটো ভাগের মধ্যে ক্যাভিটি, তার পেরিটোনিয়াম পর্দা দিয়ে ঘেরা, সিলোমের স্ট্রাকচার, মনে আছে? আর ভিতরে সেই গাট, সেই অংশটা, এই গোটা বিষয়টির ডিটেলস আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম, যেটা আমাদের এখন আবার নাই। সেজন্য এখন আর পড়ানোর দরকার নাই, সেখানে বারবার ধরে ধরে বোঝানো হয়েছিল। দরকার পড়লে সেই ভিডিও একবার খুলে দেখতে হবে, লাগবে না এখানে। এই গ্রাসটুলা এর পর তৈরি হবে ফিটাসে। ফিটাস কি? সেটা হলো, দেখো, জাইগোট থেকে, জাইগোট থেকে, জাইগোট তাহলে জাইগোট থেকে 2 মাস বয়স পর্যন্ত একে ফিটাস বলা হয়। আর 2 মাসের পর থেকে যতদিন না পর্যন্ত সে ল্যান্ড করছে, মানে বাইরে বেরিয়ে আসছে, প্রসব হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে বলা হয় এমব্রায়ো বা ভ্রূণ। আর বাচ্চা জন্মাবার পর সেটা বেবি, মেল হোক বা ফিমেল একই তো বলা হয় বেবি। তাহলে 2 মাস পর্যন্ত এটা ফিটাস, 2 মাসের পর থেকে যতদিন না পর্যন্ত ল্যান্ড করছে ততদিন পর্যন্ত সেটা এমব্রায়ো বা ভ্রূণ, আর তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর বেবি। এখন বিষয় হলো, এই ফিটাস যখন তৈরি হয়, মানে 2 মাস বয়স, আর 2 মাস বয়সের পর এখানে লিঙ্গ নির্ধারণ হয়, সে মেল হবে না ফিমেল হবে। 2 মাস বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপর ব্লাড ফরমেশন শুরু হয়। ঠিক আছে, ব্লাড ফর্মেশন শুরু হয়। এরিথ্রোপ্লাস্টোসিস ফিটালিসের মতো যে গল্পগুলো ছিল সেগুলো 2 মাস পরের গল্পই ছিল। ঠিক আছে, মনে আছে কিনা জানি না, যখন আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়েছিলাম, বডি সার্কুলেশন, হ্যাঁ, তখন আমরা এই ব্লাড গ্রুপ গুলো পড়ার সময় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পড়েছিলাম আর এইচ গ্রুপের জন্য, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, মা নেগেটিভ হলে বা পজিটিভ হলে কি হতে পারে, বাচ্চার ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, সেসব আছে জেনেটিক্স আমাদের 12-এ, সেখানে আবার আলোচনা হবে। আমাদের যেটা কাজ এখন সেটা হলো এই বিষয়টাকে মাথায় রেখে মুছে দিয়ে এমব্রায়োর গঠন আমাদের দেখতে হবে। একটা এমব্রায়ো কিভাবে ডেভেলপ করে, এমব্রায়োটার মধ্যে কি কি আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে এদিক থেকে আমরা ইমপ্ল্যান্টেশন বুঝে গেছি। ইমপ্ল্যান্টেশন যখন বুঝছি, আমরা আরো কিছু জিনিস বুঝে নিই। ঠিক আছে, দেখো, এখানে যখন ব্লাস্টুলা ঢুকেছিল, এরপর তো বেরিয়ে আসবে আমি বলেছি। তাহলে বেরিয়ে আসার সময় ধরো এইভাবে বেরিয়ে এলো, যে এখানে এরকম একটা নিউরাল নচ নিয়ে, এরকম একটা নিউরাল নচ নিয়ে এরকম একটা স্ট্রাকচার বেরিয়ে এলো, এবং যার বাইরের দিকে একটা এন্ডোমেট্রিয়ামের লেয়ারিং রয়েছে, একটা লেয়ারিং রয়েছে। তাহলে এই জায়গায় পুরো এন্ডোমেট্রিয়ামের থিকনেস আছে বলবো না, এটাকে ঠিকঠাক ভাবে মুছে দিয়ে যদি আঁকি, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা তৈরি হয়ে গেছে সেটা হলো আম্বেলিক্যাল কর্ড এবং প্লাসেন্টা, এবং প্লাসেন্টা, এই দুটো জিনিস অলরেডি ফর্ম করে ফেলেছে। আর বাইরের দিকে ওই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা আছে। এই অবস্থায় গ্লাসগুলো ফেজ আছে। দিনগুলো একবার দেখো, 20 নম্বর দিনে ব্লাস্টগুলো এখানে এসেছিল। আরো যদি 3 দিন আমরা অ্যাড করি, তাহলে সেখানে পছন্দের জায়গা খুঁজে বার করতে ডে 23। এবার দিনটা কখনো তো ফিক্সড না,
3 দিনের এদিক ওদিক করতেই পারি আমরা, 13 থেকে 17 বলা আছে, 3-4 দিনের একটা ব্যাপার করতে পারি। তাহলে সেই অর্থে 23 থেকে 27 চলেই এসছে। প্লাসেন্টা ফর্ম করেছে। প্লাসেন্টা সেই জায়গা যেখান থেকে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বলে একটি হরমোন সিক্রেশন হয়, এবং তার উৎস কোথায় বললাম? প্লাসেন্টা। প্লাসেন্টা হলো তার উৎসস্থল। তো নামেতেই অনেক কিছু আছে, কিন্তু এখন স্ট্রাকচার না দেখালে আমরা বুঝতে পারবে না ব্যাপারটা, যা প্লাসেন্টা থেকে ফর্ম করে এইচসিজি হরমোন। তাহলে দেখো, এখন পর্যন্ত মোটামুটি দেখতে গেলে 27-28 দিনে পৌঁছে গেছে, যখন এই গ্লাস্টুলা ফেজ বাইরে বেরিয়ে এসছে এইভাবে, অলরেডি প্লাসেন্টা ফর্মেশন হয়ে গেছে। এরপর ধরো 28-এর পর আমরা ধরলাম 1 নম্বর দিন আবারও, তাহলে 29 দিনের মাথায় তার পিরিয়ড হওয়ার কথা ছিল, হিসাব মতো হলো না। 30 হলো না। এরপর দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে চলে গেছে, 1 তারিখ 2 তারিখ, এখনো হচ্ছে না। তো যদি পসিবিলিটি থাকে, তাদের মনে হয় যেটা পসিবিলিটি থাকতে পারে, তাহলে এরপর একটা টেস্ট করাতে হবে। দেখো, সবসময় তো ব্যাপারগুলো একরকম হয় না, বাড়ির কন্ডিশন অনুযায়ী অনেক কিছু ডিপেন্ড করে। ধরো বাড়িতে 5 জন মেম্বার আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে, আচ্ছা 6 জন হলো। দাদা আছে, বৌদি আছে, আর দাদার বিয়ে হয় নাই, চলো বৌদিকে বাদ দিয়ে দিলাম, তাহলে 5 জন থাকলো। দাদা আছে, ভাইয়ের আগে বিয়ে হয়ে গেছে, ভাইয়ের বউ আছে। অবস্থাটা একবার ভেবে দেখো, এই অবস্থায় দাঁড়িয়ে যদি নেচে নেচে এখনই প্যাথোলজিক্যাল ল্যাবে, মানে আমি জায়গার নাম বলে ফেলছিলাম, প্যাথোলজিক্যাল ল্যাবে চলে যায় যে টেস্ট করাতে, মানে খোঁজ বাগান বলতে চাইছিলাম, যে প্যাথোলজিক্যাল ল্যাবে চলে যায় প্রেগনেন্সি টেস্ট করাতে, ব্যাপারটা একটু কেমন, একটু বিষয়টা কেমন একটু লাগছে আর কি। হ্যাঁ, যে বাড়ির লোক জিজ্ঞাসা করবে বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস, তো সেটা বলাটা একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। এবার বাড়িতে হয়তো নাচানাচি শুরু হতে পারে, কিন্তু নাচার আগে আদৌ নাচার কারণ আছে না সেটা তো জানতে হবে। ডেট তো এমনিতেও পিছাতে পারে, সেই জন্য আগে জানতে হবে, আগে কনফার্ম হতে হবে যেটা হ্যাঁ সত্যি করেই আনন্দের বিষয় কি না। আর সেই জন্য অল্টারনেটিভ উপায় যেগুলো আছে, সেগুলো হলো ওই কিট পাওয়া যায়, প্রেগা নিউজ, এই ধরনের সব বাজারে কোম্পানি আছে, মানে যারা এই ধরনের কিট বিক্রি করে। কি করা হয়, দিনের যে প্রথম ইউরিন, সেই ইউরিনটাকে নিয়ে ওই কিটটার মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে, ধরো কিটটা স্লাইডের মতো দেখতে, আমরা যেমন স্লাইড দেখেছি সেরকম স্লাইডের মতো কিটটা দেখতে, এখানে একটা এরকম গোল মতো জায়গা থাকবে, আর এখানে এইদিকে এরকম 3টে দাগ থাকবে, আর কোন দাগের কি মানে তার তার ডিরেকশনটা দেওয়া থাকবে ওই পেপারটার মধ্যে, যে পেপারটা সঙ্গে দেবে। ওকে, এবার দিনের প্রথম ইউরিনটাকে কালেক্ট করে এখানে 2 ফোঁটা সেই ইউরিনটাকে দিতে হবে। জাস্ট কিছুক্ষণের মধ্যে এখানে একটা কালারকে ও ইন্ডিকেট করবে, আর যেটা ডিরেকশন দেওয়া আছে ওখানে কোন কালারের জন্য কোনটা, মানে পজিটিভ অর নেগেটিভ। তাহলে সেখানে পজিটিভ এর দাগ, ধরো আমি লাল রঙের দাগ এলে পজিটিভ হবে, আর সবুজ রঙের দাগ এলে নেগেটিভ হবে সাপোজ, তাহলে সেখানে লাল দাগ এসছে মানে পজিটিভ। তাহলে এখানে কি ডিটেক্ট হলো, এখানে একটা ডিটেকশনের পদ্ধতি রয়েছে, সেটা হলো এইচসিজি হরমোনকে ডিটেক্ট করেছে। ল্যাবে গেলে একই কাজ হবে, কিন্তু যে আম, আহ, তার যে সিওরিটি, সেটা 100% পৌঁছে যাবে। এই ধরনের কিটে টেস্ট করলে সেটা 80 to 90 to 100% এর মানে সাকসেস রেট আর কি। কখনো কখনো উল্টোপাল্টা দেখিয়ে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখাবে না, ঠিকঠাকই দেখাবে। এবার যখন স্যাঙ্গুইন হয়ে গেল, মোটামুটি ঘরে স্যাঙ্গুইন হয়ে গেছে যে প্রেগনেন্সি টেস্টে পজিটিভ এসছে, তখন আরেকবার তাকেই যেতে হবে এমন কোনো মানে নাই, ইউরিনটা যাওয়া নিয়ে কথা, তাই না? এবার দিনের প্রথম ইউরিন কেন? দেখো, এটা হরমোনকে ডিটেক্ট করার কাজ। আমরা যখন এক্সক্রিটরি সিস্টেম পড়েছি, রেচন তন্ত্র পড়েছি, তখন আমরা দেখেছি যে যখন নেফ্রনে যখন ছাঁকছে, তখন ইউরিন প্রডিউস হয় না, কিন্তু প্রথমে প্রথমে ফিল্ট্রেট তৈরি হয়। ফিল্ট্রেট, কারণ সেখানে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এই 3টে রক্তকণিকা আর কিছু প্রোটিন বাদ দিয়ে বাকি সবাই বেরিয়ে বেরিয়ে এসছে, মানে রক্তে যা ছিল, প্লাজমায় যা ছিল তাই আছে প্রায় ফিল্ট্রেটে। হরমোন আছে। এবার বিভিন্ন জিনিসকে বিভিন্ন জায়গায় তুলেছে, সেটাও আমরা খেয়াল করেছি, যে পিসিটি মানে নিকটবর্তী সংবর্ধন নালিকায়, হেনলি লুপ এবং দূরবর্তী সংবর্ধন নালিকায় বিভিন্ন জিনিসকে তোলার গল্প আমরা শুনেছিলাম। হরমোনকেও তুলে নেয়, কিন্তু সবটা তুলতে পারে না। এমন নয় যে ইউরিন দিয়ে শুধুমাত্র এইচসিজি বেরোয়, ইউরিন দিয়ে বাকি সব হরমোনই বেরোয়, সব হরমোনের রেমিনেন্স বেরোয়, অল্প স্বল্প করে সব হরমোনই বেরোয়, তেমন এইচসিজিও বেরোবে। এবার একটা মেয়ের ক্ষেত্রে নর্মালি এইচসিজি বেরোনো ইম্পসিবল,
কারণ এটা প্লাসেন্টা থেকে বের হয়। তাহলে যদি এইচসিজি ডিটেক্ট হয়, তার অর্থ হলো প্লাসেন্টা আছে, আর প্লাসেন্টা আছে মানে তো বেবি আছে। আর এটা কি তো আমরা প্রেগনেন্সি বলছি, কারণ প্লাসেন্টা ফর্ম করেছে মানে এখানে বেবির সঙ্গে কানেকশন, তো ব্যাপারটা, তো সেক্ষেত্রে প্লাসেন্টা আছে মানে বেবি আছে, তার মানে প্রেগনেন্ট। আর সেই জন্য তো ডেট পিছিয়ে যাচ্ছিল, পিরিয়ডস হচ্ছিল না। বোঝা গেল কি বললাম? তাহলে ইমপ্লান্টেশনের পর আসবে প্রেগনেন্সি, এবং সেটা আমরা এক্স্যাক্টলি ডেট অনুযায়ী দেখে নিলাম যে নেক্সট পিরিয়ডস এর যে ডেট আছে সে ডেট মিস করবে, এবং 3-4 দিন তো এমনি এমনি হতে পারে বিভিন্ন কারণের জন্য, সেটাও প্রেগনেন্সির কোনো ব্যাপার নয়। কিন্তু আরো যদি পিছোয় তাহলে সেখানে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে হয়তো, মানে প্রথম থেকে তো সিমটমস আসবে না, হয়তো এরকম কোনো ঘটনা ঘটতে পারে, আর তার জন্য এই ধরনের টেস্ট গুলো করতে হয়। ওকে, তাহলে পরীক্ষায় অবশ্যই আসবে কোন হরমোনটা ডিটেকশনের মাধ্যমে প্রেগনেন্সি টেস্ট করা হয়, সেটা হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপি। এর নাম এরকম কেন একটু পরে বুঝতে পারবে। ওকে, এবার দেখো এই প্লাসেন্টা আর আম্বেলিক্যাল কর্ড, হ্যাঁ, এই যে ছবিটা রয়েছে না, এটাকে বলা হয় প্লাসেন্টা। আর এই যে সুতোর মতো, সুতো বলবো না, নাড়ি ভুড়ি, নাড়ির টান বলে না, তো অ্যাকচুয়ালি ওই নাড়ি ভুড়ির যে ব্যাপার হয় আর কি ওইরকমই দেখতে, সেই জন্যই তোকে নাড়ি বলা হয়। তো একে আম্বেলিকাল কর্ড বা নাভি রজ্জু বলা হয়, যেটা বেবিটার নাভির সঙ্গে মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গাঁথা আছে। যেটা গাঁথা আছে সেটা প্লাসেন্টা, আর দড়িটা মানে ওটা হলো আম্বেলিকাল কর্ড। একটা ছোট করে গল্প বলে, আগেও মনে হয় বলেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে হয় 1 বছরের ভ্যালিডিটি নিয়ে আমরা মোটামুটি বুঝে যাবো, ভুলবো না। 1 বছর, হ্যাঁ। সেটা হলো ধরো একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে একটা দড়ি হাতে আছে, ও বেড়াতে বেড়াতে মাঠে খেলা করতে গেছে। হ্যাঁ, ওই খেলার মাঠে গিয়ে দেখছে একতাল গোবর পড়ে আছে, টাইট পটি গরু ইকুয়াল টু গোবর। আচ্ছা, এবার বাচ্চার মন তো ওই ঘুরছে ফিরছে খেলতে খেলতে ওই দড়িটা না গোবরের মধ্যে গেঁথে দিয়েছে। এবার মা ডেকেছে, পালিয়ে এসছে। আবার অমনি করেই খেলতে খেলতে 2 দিন পর গেছে, এবার দড়িটা দেখেছে, এই তো আমার দড়িটা ছিল এখানে, কবে পুঁতে দিয়ে পালিয়ে গেছে মনে নাই, দড়ি ধরে মেরেছে টান, আর এখন গোবর ঘুটে হয়ে গেছে। Like দড়ির সঙ্গে এখন গোবর কিন্তু উঠে এসছে, মানে ঘুটে উঠে এসছে। ঘুটে হলো প্লাসেন্টা, আর দড়ি হলো আম্বিলিক্যাল কর্ড। বোঝা গেল? ঘুঁটেটা হলো প্লাসেন্টা, আর দড়িটা হলো আম্বিলিক্যাল কর্ড। সব একসঙ্গে প্লাসেন্টা নয়। প্লাসেন্টা শুধু এই চ্যাপটা কেকের মতো অংশটা, এটা হলো প্লাসেন্টা। আর প্লাসেন্টার অর্থই যদি আমরা ভাঙি না তাহলে কে কি দাঁড়াবে, তো এটা প্লাসেন্টা। আর এই যে ব্যাপারটা রয়েছে এর লেন্থ কিন্তু অনেক বড়, ঠিক আছে, এটা বাচ্চার 3 গুণ এর লেন্থ, হ্যাঁ, সেটা আম্বিলিক্যাল কর্ড। বাচ্চাকে মুভ করানোর জন্য আছে, এনাফ স্পেস দেওয়ার জন্য আছে। দড়িটা বড় রেখেছে, তাহলে সারফেস এরিয়াটা বড় পাবে, চ্যানেলটা বড় পাবে, যাওয়া আসার রাস্তা বেশি পাবে, আরো বেশি জিনিস কন্টেন্ট যাওয়া আসা করতে পারবে, সেই জন্য দড়িটা বড় করা আছে। গোঁজে বাঁধা অবস্থায় গরু দেখেছো চড়তে, বা ধরো গাছে বেঁধে দিয়েছে গরুকে, কোনো মাঠে গিয়ে গাছে বেঁধে দিয়েছে, আশেপাশে ঘাস আছে এরকম জায়গা দিয়ে, তাহলে গরু যদি গরু হয়, গরু যদি গরুর মতো হয়, তাহলে একদিকেই পাক খাবে, দিয়ে দড়িটাকে এইটুকু করে ফেলবে, দিয়ে ওই চেঁচাতে থাকবে। আর গরু যদি গরুর মতো না হয়, একটু বুদ্ধিমান হয়, তাহলে যেদিকে পাক খেয়ে ও ঘুটেছে, ঘাস খেয়েছে, আবার উল্টো দিকে পাক খেয়ে কিন্তু আবার খুলে নেবে, জানে এইভাবে খুলতেও হয়, কারণ দড়িটা অনেক বড় ছিল। বোঝা গেল কি বলছি? তো বাচ্চাটাও সেরকম, বাচ্চাটার মুভমেন্টের একটা প্রসিডিওর আছে, যে বাচ্চাটা খানিকক্ষণ ধরে একদিকে মুভ করলো, লাফ ফাত মারে টাইম টু টাইম, হ্যাঁ, আর তারপরে কি হয় পরবর্তী সময়ে আবারও মুভ করে করে আবারও উল্টো দিকে মুভ করে যায়, দিয়ে কি হয়, খুলে যায়। তাহলে এই মোটামুটি হয়। তবে কখনো সখনো গলাতেও প্যাঁচ লেগে যায়, আর তার ফলে বাচ্চার মৃত্যুও হতে পারে, এরকম ঘটনা ঘটে প্রায়শই। হ্যাঁ, এটা কাউরির হাতে নাই এগুলো, সেই জন্য রেগুলার বেসিসে ডাক্তারবাবুর অবজারভেশনে থাকতে হয়। এবং জানো যে যারা প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে ডেট পড়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে কনসাল্ট করার জন্য, কারণ সেখানে আল্ট্রাসোনোগ্রাফি করে বারবার দেখতে হয় যে বাচ্চাটার অবস্থা কেমন আছে। ঠিক আছে, যাকে বাদ দাও। তো তাহলে প্লাসেন্টা আমাদের দেখতে হবে, তার আগে আমাদের এমব্রায়োর গঠন দেখতে হবে, আর তার আগে যেটা করতে হবে বোর্ডটা মুছে ফেলতে হবে। ঠিক আছে, গ্লাস ফ্লোরার পরে ফিচাস, তারপরে এমব্রায়ো। ফিটাস তারপরে এমব্রায়ো, 2 মাস পর্যন্ত জাইগোট গঠনের পর 2 মাস পর্যন্ত ফিটাস, 2 মাসের পর থেকে বাকি সময় টাইমটা এমব্রায়ো, আর জন্মানোর পর বেবি। আচ্ছা, বললে যখন বলে দিই, দেখো মায়ের গল্প ছিল 10 মাস 10 দিন,
আর আমাদের গল্প 280 দিন, মানে 9 মাস 10 দিন, তাই তো? 3 9 27, 270 + 10, তাহলে 9 মাস 10 দিন। তাহলে কেন এরকম ব্যাপারটা? দেখো, এই যে প্রেগনেন্সি এসছে কিনা বুঝতে বুঝতেই 1 মাস কেটে গেছে। মারা ওটাকে যোগ করে দেয়, আরো 30 দিনকে যোগ করে দেয়, কিন্তু এই টাইমে কোনো যন্ত্রণার কেস নাই। তাহলে যদি বলে গর্ভে ধারণ করে যন্ত্রণা হয়েছে, কষ্ট পেয়েছি, তাহলে এটা এইটুকু টাইম অন্তত পক্ষে ভুল বলেছে, কোনো যন্ত্রণা নাই, কিছু নাই, কষ্ট নাই, মানে এগুলো জানাই না এখনো প্রেগনেন্সি আসছে। তাহলে এটা ভুল আছে, বাকিটা ঠিক আছে। 280 দিন মানে 9 মাস 10 দিন। এবং এটাও আমরা বলে ফেলেছি অলরেডি পড়ানোর সময়, যেটাকে 3টে ট্রাইমেস্টারে ভাগ করা হয়েছে: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এবং এই যে টোটাল টাইম পিরিয়ডটাকে এখানে এইভাবে লেখা হয় না। মেডিকেল, মানে মেডিকেল সায়েন্সে সবসময় সপ্তাহে কাউন্ট করা হয়, এবং যেটাকে 40 সপ্তাহে টোটালটাকে কাউন্ট করা হয়। যখন ডাক্তারবাবু দেখবেন কোন একটা পেশেন্টের ক্ষেত্রে, প্রথমেই তার কাজ হলো লাস্ট ডেট অফ পিরিয়ড, হ্যাঁ, এই জিনিসটাকে উল্লেখ করে নেওয়া। সেই মহিলাকে জিজ্ঞাসা করবে পিরিয়ডের লাস্ট ডেট কবে ছিল, ঠিক আছে? সেই ডেটটা, ধরো আমি কথাই বলছি, লাস্ট পিরিয়ডের ডেট ছিল 1/1/2024। তাহলে এটা সবসময় প্রেসক্রিপশনে লেখা থাকবে, এটা খুব ভাইটাল একটা জিনিস, এটা খুব দরকার। ঠিক আছে, লাস্ট পিরিয়ডের ডেট কবে ছিল, কারণ এই অনুযায়ী বাকি ক্যালকুলেশনটা চলবে। বোঝা গেল? কারণ ভিতরে প্রেগনেন্সি কবে ফর্ম করেছে এটা বোঝাটা প্রায় অসম্ভব, কিন্তু এটা তো সেই মহিলাটার ক্ষেত্রে জানা আছে পিরিয়ডস এর ডেট কবে ছিল, তাহলে সেই অনুযায়ী ব্যাপারটা হবে। বোঝা গেল কি বললাম? এইবার 40 সপ্তাহের মধ্যে, এটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 40 সপ্তাহকে ফলো করা হয়। এবার 40 সপ্তাহে যদি যায় তাহলে নর্মাল ডেলিভারি হবে। আর আজকের দিনে কোনো মেয়েই চায় না খুব একটা যন্ত্রণা ভোগ করতে, সেই জন্য অনেক আগে থেকে, বিয়ের আগে থেকে মোটামুটি ঠিক করে রেখে দিয়েছে সিজারিয়ান বেবি হওয়ার গল্প। ঠিক আছে, তার তখন বিয়ে হয়নি, সে তখন থেকেই যন্ত্রণার গল্প শুনে নিজে ঠিক করে রেখে দিয়েছে যে যবেই বাচ্চা নিই না কেন, আজ থেকে 10 বছর আর 20 বছর বাদ বেবি তো হবে সিজারিয়ানই। হ্যাঁ, মানে পেট কেটে, মানে ইউটেরাস কেটে বাচ্চাকে বের করে নেওয়া হবে, নর্মাল ডেলিভারি হবে না। আর ডাক্তারবাবুরাও সবসময় চায় নর্মাল ডেলিভারি যেন না হোক, তাই না? হ্যাঁ, কারণ নর্মাল ডেলিভারি হলে শুধু হাত ধোয়ার পয়সা পাবে, আর কোনো কিছু পয়সা পাবে না। কারণ বাকি সমস্ত গল্প তো মোটামুটি 37 38 সপ্তাহের মধ্যে শেষ করে দেবে, কারণ এরপর গেলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। ওই হয়তো ভর্তি করালো, হ্যাঁ, কিন্তু নর্মাল ডাক্তারবাবু আস্তে আস্তে নর্মাল ডেলিভারি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও হাত ধোয়ার পয়সাই ডাক্তারবাবু পাবে। বুঝা গেল? তার মানে এখানে মোস্ট প্রবাবলি চেষ্টা করা হয় যাতে 37 38 সপ্তাহের মধ্যে একটা ডেট দিয়ে দিতে, যখন লেবার পেনই হয়নি, মেয়েটার ক্ষেত্রে লেবার পেনই আসছে না। কারণ নর্মাল যে রিফ্লেক্স অ্যাকশন, সেই রিফ্লেক্স অ্যাকশনের মানে এটা যে সেটা একটা প্রতিবর্ত ক্রিয়া। তাহলে ফিটাস যদি ডেভেলপ করে, ফিটাস অটোমেটিক সিগন্যাল দেবে হাইপোথ্যালামাসকে যে আমি ডেভেলপ করে গেছি, এবার আমি ল্যান্ড করতে চাই। ঠিক আছে, তো এটা রিফ্লেক্স অ্যাকশনের মতো হবে। তো যখন আগে আগেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে, তখন তো রিফ্লেক্স অ্যাকশনের গল্পটা নাই, সেই জন্য লেবার পেন এখানে ক্রিয়েট না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে টাইম পিরিয়ড গুলো মোটামুটি আমরা বুঝে গেছি। আর এটাও বুঝে গেছি আমরা, একবার বলে দিই, একটু পরে বললেও হবে। একটা বিষয় দেখো, ফার্স্ট ট্রাইমেস্টারে এখানকার সঙ্গে যে বন্ডিংটা, ধরো তুমি একটা কোনো ক্রাফট বা ডিজাইন ধরো করছো, ক্রাফট বোঝো তোমরা, হ্যাঁ, এই বয়সে সবাই বোঝে কম বেশি, ক্রাফট বানাচ্ছো, হ্যাঁ, ধরো বিভিন্ন আঠা ইউজ করেছো, তাহলে ধরো এটার সঙ্গে এটা জুড়ছো, হ্যাঁ, একটা আঠাকে ব্যবহার করেছো। এখন তুমি যদি সাথে সাথে 2 মিনিটের মধ্যে এক্সপেরিমেন্ট করতে যাও, তাহলে তো এরকমই হবে যা হওয়ার কথা ছিল। তা তাকে তো সময় দিতে হবে জমার, তাই না? তো এখানে প্লাসেন্টাল কানেকশনের এই যে বিষয়টাও কিন্তু এই ধরনেরই আর কি। যে সবে সবে এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথেছে, এখন যদি সে দৌড়ঝাঁপ করে, সাইক্লিং করে, সিঁড়ি ভাঙে, ভারী জিনিস তোলে, তো সেক্ষেত্রে সম্ভাবনা আছেই যে এখানে এন্ডোমেট্রিয়াম থেকে ওটা খুলে যাওয়া। ঠিক আছে, তো সেই জন্য এই টাইম পিরিয়ডটাকে আমরা আগেও বলেছিলাম, প্রথম টাইমেস্টটা খুব সাবধানে থাকতে হয়, বিশেষ করে প্রথম 1 মাস তো ভীষণ ভীষণ সাবধানে থাকতে হয় প্রেগনেন্সি। যতদিন বোঝে নাই সবদিন আলাদা কথা, যবে থেকে বুঝেছে তবে থেকে প্রথম 1 মাস 1.5 মাস তো খুব সাবধানে থাকা উচিত। কারণ এই টাইমে এখন কানেকশনটা খুব একটা মজবুত নাই, লুজ আছে, যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে। আর ছেড়ে যাওয়া মানেই বেবিটা নষ্ট হয়ে যাওয়া, মানে আর কোনো উপায় নাই যে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে আবার লাগিয়ে নেবে। ঠিক আছে, তো এরকম কোনো উপায় নাই। সুতরাং ছেড়ে যাওয়া মানে ছেড়েই যাওয়া, ঠিক আছে, মানে বেবিটা নষ্ট হয়ে গেল ওখান থেকে, মানে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? মুছে দিচ্ছি, আমরা একটা এমব্রায়োর গঠনে আসছি, মানে এই অবস্থায় কি আছে না আছে সেই সব ব্যাপার। দেখো, একটা ভ্রূণের ক্ষেত্রে সেই ভ্রূণটা যখন
ইউটেরাসের মধ্যে আছে না, সেই ভ্রূণের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে একটু মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ। ভ্রূণের বাইরের দিকে দুটো লেয়ার থাকে, একটার নাম কোরিয়ন, একটার নাম অ্যামনিয়ন। আমরা বলেছিলাম যখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথে ছিল তখন কিন্তু ও বাইরে থেকে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। এই লেয়ারটার নাম এখন ট্রোফোব্লাস্টিক লেয়ার। ঠিক আছে, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন, হ্যাঁ, আঙ্গুলের মতো বারবার বারবার প্রজেকশন কিন্তু বাইরের দিকে আছে, অন্য কিছু নয়। ওই যে চকলেটের আবরণের কথা বলছিলাম, ওই আর কি এন্ডোমেট্রিয়ামের লেয়ার এখানে কিন্তু গোটাটা জুড়ে আছে। ঠিক আছে, এই গোটাটা জুড়ে আছে। এখানে এই যে কোরিয়ন রয়েছে, এই লেয়ারটার নাম হলো কোরিয়ন, এই লেয়ারটার নাম হলো অ্যামনিয়ন, এটা ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্টিক লেয়ার, ট্রোফোব্লাস্টিক লেয়ার। ওকে, এই জায়গা থেকে কোরিয়ন এক্সটেন্ড করে অ্যাকচুয়ালি তৈরি করছে আম্বেলিক্যাল কর্ড বা নাভিরজ্জু। যা শেষ অংশটা যদি দেখা হয় তাহলে মাঝখানটা কাটলাম বড় দেখানোর জন্য, এখানেই শেষ করে দিলাম। এবার এখান থেকে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি প্লাসেন্টা, যেটা মোটামুটি ধরো এইভাবে আমরা দেখাচ্ছি। আচ্ছা, একটু ছোট না করলে গোটাটা আসবে না, বুঝতে অসুবিধা হবে। একটু জাস্ট আরো একটু ছোট করে নিয়ে আমরা একটা কাজ করছি, এই সাইডটা এইভাবে দেখিয়ে আমরা এই সাইডটাকে শুধু দেখাই এইভাবে। এটা কিন্তু আরো অনেক বড়, আর যদি বুঝতেই হয় তাহলে এইভাবে আরো পাক খাইয়ে নিতে হবে, এই যে ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিতে হবে যেটা আরো বড়। হ্যাঁ, এটা আরো বড় একটা কর্ডের মতো স্ট্রাকচার। ঠিক আছে, এবার এটা বড় আর কি, হ্যাঁ। এবার এই গোটা জিনিসটা কিসের মধ্যে আছে? মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের সঙ্গে আছে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে গাঁথা আছে বলেছি, এই গোটা জিনিসটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে গাঁথা আছে। তাহলে এই দিকের পোর্শনটা গোটাটাই এন্ডোমেট্রিয়াম। এইবার যদি এক্ষেত্রে বাচ্চাটার রক্তটাকে আমরা দেখাই, সেই অর্থে এখানে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। যদি বাচ্চাটার ক্ষেত্রে রক্ত হয় কখন কোন বয়সে প্রডিউস করলো সেগুলো আমরা আসছি আস্তে আস্তে। তাহলে বাচ্চাটার রক্ত কিন্তু এই জায়গায় লিমিটেড, মানে এরপর আর যেতে পারছে না, কারণ এখানে কিন্তু তার এই ফিঙ্গার লাইক প্রজেকশনের জায়গাতেই সে কিন্তু লিমিটেড আছে, এবং এটা অবশ্যই এই বাচ্চাটার গোটা বডির সঙ্গে, মানে এই অংশের সঙ্গে কানেক্টেড। এবার মায়ের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, এই সাইডটা তো এন্ডোমেট্রিয়াম, মায়ের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, ধরো এন্ডোমেট্রিয়ামের মধ্যে কি আছে, আমরা অলরেডি অনেক আগে থেকে শুনছি নাকি এন্ডোমেট্রিয়ামের মধ্যে লুজ এপিথেলিয়াল টিস্যু আছে, মিউকাস আছে, ব্লাড ভেসেল আছে, প্রচুর পরিমাণে ব্লাড ক্যাপিলারিজ আছে, হ্যাঁ, এবং নার্ভ আছে, এসব আছে। মানে গোটা বিষয়টা কিন্তু লুজ। এবং সেক্ষেত্রে যদি মায়ের ব্লাড ভেসেল এটা হয়, তাহলে মায়ের ব্লাড ভেসেলটা এই জায়গায় এসে কিন্তু ওপেন, কিন্তু ওপেন মানে এরকম করে ওপেন, একটু ভালো করে খেয়াল করবে, ওপেন মানে কিন্তু এরকম ভাবে ওপেন আছে। আমরা একমাত্র আর্থ্রোপোডা গ্রুপের ক্ষেত্রে মুক্ত রক্ত সংবহন তন্ত্রের গল্প শুনেছি, তাই না? তাহলে এখানে কোনো একটা ভাবেও আমাদের মনে হতেই পারে যে এখানে রক্ত যেন উন্মুক্ত অবস্থায় আছে। ভালো করে বলছে, একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ। এবার বারবার ধরে এই চ্যানেলগুলো এরকম করে এসছে, আর এই চ্যানেলগুলো বারবার করে এরকম করে এসছে, আর ধরো ব্লাডটাকে এই জায়গায় ওপেন করে দিয়েছে।
তাহলে এখানে এখানে এই রক্তটা কিন্তু মায়ের, হ্যাঁ, সবুজ রঙের যে রক্তটা সেটা মায়ের হিসাব মতো। তাই বলে এটা ভেবো না যে আমাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। মানুষের ক্ষেত্রে যে প্লাসেন্টা, একটু ভালো করে মন দিয়ে দেখবে, মানুষের ক্ষেত্রে যে প্লাসেন্টা তাকে হিমোকোরিয়াল প্লাসেন্টা বলা হয়। হিমোকোরিয়াল প্লাসেন্টা কেন? তার কারণ হলো যে এই প্লাসেন্টার যেটা বেবির পার্ট রয়েছে, মানে এখানে যে ফিঙ্গার, এই গোটা স্ট্রাকচারটা প্লাসেন্টা কিন্তু, হ্যাঁ, এই গোটা স্ট্রাকচারটা প্লাসেন্টা, যেটা বেবির পার্ট রয়েছে, ফিটাসের পার্ট রয়েছে বা এমব্রায়োর পার্ট রয়েছে, সেটা কিন্তু ওই ধরো আঙ্গুলের মতো অংশগুলো মায়ের রক্তে মনে হচ্ছে স্নান করছে। আর সেই জন্য একে হিমোকোরিয়াল প্লাসেন্টা বলা হয়। আমরা লেয়ারটার নাম কি দিচ্ছি কালো রঙের, খেয়াল করে দেখো, কোরিয়ন। হিম মানে মানে হিমো মানে হলো রক্ত, হিমোকোরিয়াল প্লাসেন্টা এই জন্য বলা হয় যে এখানে বেবির মানে এমব্রায়োর তরফে যে কোরিয়নটা, সেই কোরিয়নটা এখানে মায়ের রক্তে যেন স্নান করছে। মায়ের রক্তের সঙ্গে বেবির রক্ত কোনোদিন ফিউজ হয় না, জানো নিশ্চয়। এখানে মায়ের রক্তের সঙ্গে বেবির রক্তে মাঝখানে পাঁচটা লেয়ার আছে, যারা এখানে ডিফিউশনটা করতে সাহায্য করছে, মানে ব্যাপন প্রক্রিয়াটা এখানে চলতে সাহায্য করে। মাটির তলা থেকে যখন আমরা ঠিকঠাক লেয়ার থেকে জল তুলি এবং সেই জল আমরা নিশ্চিন্তে খাই, কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া, বরং অ্যাকোয়াগার্ডেও আমরা 5 বার ভাবতে পারি যে সেই জলটা পিওর আছে কিনা, মাটির ঠিক লেয়ারের জল তার থেকেও বেশি পিওর। কেন? তার কারণ হলো যখন মাটির জল কিভাবে তৈরি হয়, নিশ্চয়ই মাধ্যমিক লেভেল পর্যন্ত ভূগোলেই পড়ে ফেলেছ, যে বারবার বালির লেয়ারকে ফিল্টার করে 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 একটা বিশাল ডিপে গিয়ে পৌঁছেছে, তখন এই বালির লেয়ারের মধ্যে দিয়ে যেতে যেতে জল ছাড়া আর কারোর পক্ষে যাওয়া ইম্পসিবল। আর সেই জন্য মাইক্রোবস বা এই ধরনের জিনিসপত্র ওখানে পাওয়া একদম যাবে না। তাহলে এখানেও তোমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে যে এখানে মায়ের রক্তের সঙ্গে ডাইরেক্টলি বেবির রক্তের মাঝখানে পাঁচটা লেয়ার আছে। ওই 5টা লেয়ারকে ভেদ করে কখনোই রক্ত রক্তের সঙ্গে মিশতে পারবে না। তাহলে কারা যাওয়া আসা করবে? প্লাসেন্টার কাজে আমরা দু রকমের বিষয় পড়বো। একটা হলো তার এক্সচেঞ্জিং অ্যাক্টিভিটি, মানে প্লাসেন্টার যদি ফাংশন বলি আমরা, হ্যাঁ, প্লাসেন্টার যদি ফাংশন বলি তাহলে দুটো ফাংশন সে প্লে করে। একটা হলো ট্রান্সপোর্টেশন, মানে বিভিন্ন জিনিসকে আদান প্রদান করা, ট্রান্সপোর্টেশন। আর 2 নম্বর বিষয় হলো এন্ডোক্রাইন সিস্টেমের কাজ। হ্যাঁ, অ্যাজ এ এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর সিস্টেম, যা ইচ্ছা লেখো, কোনো অসুবিধা নেই। সিস্টেম, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ। প্লাসেন্টা কাজ পরীক্ষার জন্য বরাবরই গুরুত্বপূর্ণ থাকে। একবার পিছন থেকে আসছি, ভালো করে আবার বুঝে নাও। যখন ব্লাস্টোসিস দশায় ঢুকেছিল আর গ্লাসটুলা ফেজে বেরিয়ে এসেছিল, তখন বাইরের দিকে একটা এন্ডোমেট্রিয়ামের লেয়ার হয়েছিল, পরে লেয়ারটার নাম চেঞ্জ করে দিয়েছি ট্রোফোব্লাস্টিক লেয়ার। এই ট্রোফোব্লাস্টিক লেয়ার ফিঙ্গার লাইক প্রজেকশন দিয়ে করানো আছে। এবার কি হয়, এই জিনিসটার বাকি চারিদিকে এজ এ ট্রোফোপ্লাস্টিক লেয়ারই রয়ে গেল, কিন্তু পিছন দিকের যে জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আম্বেলিকাল কর্ড তৈরি হয়েছে, এই জিনিসটারই এক্সটেন্ডেড পার্ট যে প্লাসেন্টা ফর্ম করিয়েছে। মানে ওই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো বাকি সাইডে সেই ছোট ছোটই রয়ে গেল, কিন্তু একটা সাইডে বড় হয়ে গেল, এবং সেটাই আলটিমেট আজকের প্লাসেন্টা, ভবিষ্যতের প্লাসেন্টা। বোঝা গেল কি বললাম? তার মানে ওটা কোরিয়নেরই লেয়ার অ্যাকচুয়ালি। আর সেই জন্য এখানে কোরিয়নের গল্প বারবার আসছে, হিমোকোরিয়াল প্লাসেন্টা। বোঝা গেল? মানুষের প্লাসেন্টাকে বলা হয় ডিস্কয়েডাল প্লাসেন্টা, কারণ এই গোটা স্ট্রাকচারটা একটা ডিস্কের মতো, যা এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথে আছে। আর সেই জন্য একে বলা হয় ডিস্কয়েডাল প্লাসেন্টা। মানুষের প্লাসেন্টাকে বলা হয় ডেসিডুয়াস প্লাসেন্টা। তাহলে 3 রকমের নাম রয়েছে, হিমোকোরিয়াল প্লাসেন্টা, ডিস্কয়েডাল প্লাসেন্টা আর ডেসিডুয়াস প্লাসেন্টা। ডেসিডুয়াস প্ল্যান্ট মানে পর্ণমোচী উদ্ভিদ, ডেসিডুয়াস মানে ঝরে পড়া। তাহলে মায়ের যে মানে প্লাসেন্টা, সেটা অ্যাকচুয়ালি বেবির জন্মাবার পর পর মায়ের বডি থেকে ঝরে পড়ে, আর সেই জন্য তাকে ডেসিডুয়াস বলা হয়। মানে এন্ডোমেট্রিয়ামটা, সে বলেছিলাম না, গরু গোঁজে বাঁধা থাকলে যদি খুব রেগে যায় গোঁজ উবড়ে নিয়ে চলে এসছে, তো এখানে যখন বাচ্চাটা বের হয় তার পরে পরে এই প্লাসেন্টা কিন্তু উবড়ে নিয়ে বেরিয়ে আসে। সেই জন্য এন্ডোমেট্রিয়াম কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। ফলে সেই এন্ডোমেট্রিয়ামের রিপেয়ারিং এর জন্য অনেকটা টাইম লাগে, আর আমরা বলেছিলাম দুটো বেবির মাঝে, সেই জন্য
একটা টাইমের গ্যাপ, 3 বছরে না, 3 বছর ধরে রিপেয়ারিং চলছে না। দেখো রিপেয়ারিং তো 3-4 মাসই হয়েছে, যতদিন পর্যন্ত মেনস্ট্রুয়েশন বন্ধ ছিল, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ ছিল, আমরা আগের দিন পরে ফেলেছি। তারপরে তো আবার গ্রো হয়েছে, আবার ভেঙেছে, আবার গ্রো হয়েছে, আবার ভেঙেছে। তা 3 বছরের টাইমটা মায়ের গোটা বডির জন্য। যে একটা বাচ্চা হয়েছে, সঙ্গে সঙ্গে তো বাচ্চাটা বড় হয়ে গেল না, তাকে এখন 2 বছর ধরে তো ব্রেস্ট ফিডিংই করাতে হবে। তার মধ্যে যদি আবার একজন এন্ট্রি নেয়, তাহলে প্রথমটাও অভাবে ভুগবে, দ্বিতীয়টাও অভাবে ভুগবে, তাই না? তা একজন তো ব্রেস্ট ফিড ভালো করে করতেই পারলো না, তা করতে করতে আরেকটা ঢুকে গেছে, তা তো দুটোই তো সেক্ষেত্রে ম্যাল নিউট্রিশনে ভুগবে। সেই জন্য একটা মোটামুটি একটু বড় হয়ে গেল, তারপরে একটা নিলে মায়ের ক্ষেত্রেও সুবিধা হবে, যে বেবিটা আগে আছে তারও সুবিধা হবে, যেটা পরে এসছে তারও সুবিধা হবে। সেই জন্য 3 বছরের একটা গ্যাপের কথা বলা হচ্ছে। গ্যাপ যদি বাড়ে আরো ভালো। তাহলে এখানে ভালো করে দেখো কি কি লেয়ার রয়েছে। প্রথমে প্রথমে মায়ের ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম রয়েছে, সেই এন্ডোমেট্রিয়ামের লেয়ার রয়েছে মায়ের ক্ষেত্রে। তার আগে কি, মায়ের ক্ষেত্রে যে ব্লাড ভেসেল রয়েছে, সেই ব্লাড ভেসেলের লেয়ার রয়েছে। তারপরে নেক্সট রয়েছে বেবির জন্য, মায়ের জন্য 2টো লেয়ার, বেবির জন্য 3টে লেয়ার, টোটাল 5টা লেয়ার আছে এখানে। ঠিক আছে? মায়ের ক্ষেত্রে যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের একটা লেয়ার থাকে, মাঝখানে একটা গ্যাপ থাকে। তারপরে বেবির ক্ষেত্রে তার ব্লাড ভেসেলের লেয়ার থাকে। তারপরে বেবির যেটা প্লাসেন্টা তার লেয়ার থাকে। ঠিক আছে? আর শেষ মেশ যেটা কানেকশন হয়েছে তার লেয়ার থাকে। টোটাল 5টা লেয়ার থাকে। এই 5টা লেয়ারকে মাঝখানে রেখে এক্সচেঞ্জ গুলো হয়। দেখো ভালো করে, সেটা হলো এখানে মা নিয়ে এসছে অক্সিজেন, বাচ্চা অলরেডি অক্সিজেনকে ব্যবহার করে ফেলেছে। তো অক্সিজেনের লেভেল এখানে হাই আছে, এখানে সরি এখানে হাই আছে, এখানে লো আছে। তো হায়ার টু লোয়ার, এটাই তো ডিফিউশনের ব্যাপার। তাহলে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে অক্সিজেন চলে যাবে, কাউকে লাগবে না, কারণ এখানে তো এটিপি খরচার কোনো গল্পই নেই। আচ্ছা, বেবি অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করেছে, মা তো অক্সিজেন নিয়ে এসেছিল, কার্বন ডাইঅক্সাইড কম ছিল, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হায়ার কনসেন্ট্রেশন, এখানে কার্বন ডাইঅক্সাইড লোয়ার কনসেন্ট্রেশন, তাই হাই টু লো হয়ে যাবে, অটোমেটিক যাবে। মা খাবার এনেছে, বেবি সেই খাবার খেয়ে রেচন পদ্ধতি তৈরি করেছে, তাহলে এখানে খাবার বেশি আছে, খাবার কম আছে, খাবার বেশি থেকে কমে যাবে। রেচন তত্ত্ব বাবির কাছে বেশি আছে, মায়ের কাছে কম আছে, তাহলে এখান থেকে এখানে আসবে, অটোমেটিক এক্সচেঞ্জ হচ্ছে। হরমোন, মায়ের যদি প্লাসেন্টাল থ্রু দিয়ে কোনো হরমোন দেওয়ার থাকে, বডি থেকে হরমোন দেওয়ার থাকে, তা হাই টু লোয়ে যাবে। তাহলে হাই টু লোয়ে যাওয়া পুরো ফ্রি অফ এটিপি কস্ট, মানে এখানে এটিপি আর কি যাওয়া আসা করবে। এছাড়াও যে সমস্ত কিছু কিছু জিনিসপত্র এখান থেকে পাস করতে পারে, সেগুলো হলো অ্যান্টিজেন, ডিফারেন্ট টাইপস এর অ্যান্টিজেন পাস করতে পারে। যেমন ধরো এরিথ্রোপ্লাস্টোসিস পিটালিসের যে ব্যাপার ছিল, তাহলে রক্তের যে অ্যান্টিজেন রয়েছে, সেই অ্যান্টিজেন পাস করতে পারে। 2 নম্বর, মা ধরো এইচআইভি তে ভুগছে, তাহলে এইচআইভির যে মানে এইচআইভি আর কি, সে পাস করতে পারে। হেপাটাইটিস বি পাস করতে পারে। তাহলে মায়ের ক্ষেত্রে এমন কিছু রোগ রয়েছে যা বেবিতে ইজিলি পাস করতে পারে থ্রু প্লাসেন্টা। এগুলো প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা রয়েছে। এবং প্লাসেন্টা ভেদ করতে পারে আরো কিছু অ্যান্টিবডি, যা প্লাসেন্টা ভেদ করতে পারে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যখন নেক্সট দিনকে ওই ব্রেস্ট মিল্ক কোলোস্ট্রাম এসব নিয়ে আলোচনা হবে। তখন আমরা দেখতে পাবো যে আইজিএ বলে একটি অ্যান্টিবডি রয়েছে, সে প্লাসেন্টা ভেদ করতে পারে, এবং পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে প্লাসেন্টা ভেদ করতে পারে কোন অ্যান্টিবডি। হ্যাঁ, সেটা আমরা হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারতেও খুব ভালো করে পড়বো। বোঝা গেল? তাহলে এই সমস্ত জিনিসগুলো এক্সচেঞ্জ করতে পারে, তাহলে এটা প্লাসেন্টার কাজ, পরীক্ষায় খুব আসে। এবার বিষয় হলো, প্লাসেন্টা হলো একটা টেম্পোরারি গ্ল্যান্ড। কারণ একটু ভালো করে ভেবে দেখো, যখন আমরা ওভারি সেকশনাল ভিউ দেখিয়েছিলাম, একটু মনে করে দেখো, আমরা ডে 1 টু ডে 14, 14 to 28 এর একটা গ্রাফ, মানে একটা ওই গোল ব্যাপারটা দেখিয়েছিলাম। আমরা প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, ওখান থেকে ওভিউলেশন হয়ে গেল, এই কর্পাস লিউটিয়াম আরো বড় হলো, কর্পাস লিউটিয়াম তারপরে আস্তে ছোট হতে হতে কর্পাস আলবিকান্স দিয়ে শেষ করেছিলাম। না মনে বললে আমার কিছু করার নেই। আমরা জায়গা যতই চেঞ্জ করি না কেন, জায়গা তো সেই একটাতেই আছে। যেখানেই প্রাইমারি ফলিকল হয়েছে সেই বড় হয়েছে, সেকেন্ডারি ফলিকল হয়েছে সেই গ্রাফিয়ান ফলিকল হয়েছে, ফেটে বীজটা বেরিয়ে গেছে নাকি, মানে সাইডটা বেরিয়ে গেছে, তারপরে সেটা কর্পাস লিউটিয়াম হয়ে গেছে, লিউটিয়াম আর একটু বড় হয়েছে, যদি ফার্টিলাইজেশন হয়েছে তো আরো বড় হলো, আর ফার্টিলাইজেশন না হলে এখান থেকে আরো কমলো, দিয়ে হয়ে গেল। বাকি জায়গাটা তো ফাঁকা পড়ে আছে না, ফাঁকা পড়ে নাই, সেখানে স্ট্রোমা আছে, স্ট্রোমা ধাত্র আছে, মানে লুজ এপিথেলিয়াল টিস্যু এটা সেটা এসব আছে। তাহলে সেই জায়গাতে তোমাকে একটা জিনিস ভাবতে হবে,
যে প্লাসেন্টাল কানেকশনের কথা যেটা বলা হচ্ছে, সে যেমন টেম্পোরারি গ্ল্যান্ড যে বিভিন্ন ধরনের হরমোনকে সিক্রেট করাতে পারে। যেমন তার মধ্যে এই যে এন্ডোক্রাইন সিস্টেমের জন্য বলছি আর কি, নিচের দিকে ধরো এইচ সি জি, একটু আগেই বলছিলাম এইচ সি এস, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর কে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর কে রিল্যাক্সিন। এই এত এত হরমোন বের হয়। দুটো বিষয় এখানে বলার, সেটা হলো দেখো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেল কোন জায়গায় দরকার, যার জন্য ওভারির ভেতরে যে কর্পাস লিউটিয়াম, সে তার আয়তনের 3-4 গুণ বেড়েছে গোটা প্রেগনেন্সি টাইম পিরিয়ড ধরে বেড়ে আছে, এবং হিউজ পরিমাণে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সাপ্লাই দিচ্ছে। কি বলছি বুঝতে পারছো তো? কর্পাস লিউটিয়ামটা ওভিউলেশনের 14 দিনে যখন হয়ে গেল, কর্পাস লিউটিয়াম তো প্রথমে ছোট হলো, মানে তারপর আস্তে আস্তে একটু বড় হলো। এবার যদি ফার্টিলাইজেশন হয় তাহলে বলেছি ওর সাইজ আরো অনেক বড় হবে, কারণ ওখান থেকে এখন 280 দিন টাইম ধরে হিউজ পরিমাণে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে ক্ষরণ করতে হবে। কিন্তু শুধু ওর উপর ভরসা করে বসে নাই, প্লাসেন্টা নিজেও একটা এন্ডোক্রাইন সিস্টেমের মতো কাজ করতে শুরু করে দিয়েছে, এবং যেখান থেকেও সেই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হিউজ মাত্রায় বার করতে থাকবে। এখন কেন এত ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের দরকার? মনে করো দেখো মেনস্ট্রুয়াল সাইকেলে প্রোজেস্টেরন লেভেল যখন 0 হচ্ছিল, 0 তো হয় না, মানে যখন প্রায় গ্রাউন্ড লেভেলে আসছিল, তখন মায়োমেট্রিয়ামে সংকোচন প্রসারণ হচ্ছিল। তাহলে প্রোজেস্টেরন হরমোনের কম থাকা মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণকে বৃদ্ধি করে, এটুকু আমরা মোটামুটি জেনে ফেলেছিলাম। আর সেই জন্য সেই পিওরসের ডেট পিছুদের ট্যাবলেট খাওয়া হ্যান ত্যান এসব গল্প ছিল। মজার বিষয় হলো প্রেগনেন্সি টাইম পিরিয়ডে এই প্রোজেস্টেরন কিন্তু পুরো ভোল পাল্টে ফেলে, ও উল্টো কাজ করতে আরম্ভ করে। মানে হায়ার প্রোজেস্টেরন লেভেল মানে হলো যে প্রেগনেন্সি স্টেবল হওয়া, মানে সে তখন এন্ডোমেট্রিয়ামের দেখভালে কাজ করে। বোঝা গেল কি বললাম? তার মানে যত দিন যাচ্ছে মোটামুটি এন্ডোমেট্রিয়ামের থিকনেস বেড়েই যাচ্ছে এমন বলবো না, কিন্তু এন্ডোমেট্রিয়ামকে ও স্টেবল করে দিয়েছে। প্রোজেস্টেরন লেভেল হাই থাকার অর্থ হলো এন্ডোমেট্রিয়াম প্রমিনেন্টলি থাকা, আর সেই জন্য হিউজ পরিমাণে প্রোজেস্টেরনের দরকার আছে। আর সেই জন্য ওভারি তো যা করছেই, সঙ্গে আবার এও হেল্প করছে, মানে প্লাসেন্টা সে নিজেও প্রোজেস্টেরন বের করছে। বোঝা গেল? প্রোজেস্টেরন বেশি মানে হলো বেশি পরিমাণে প্রেগনেন্সি পিরিয়ডের স্টেবিলাইজেশন বা স্টেবল হওয়া। বোঝা গেল? ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন মেনলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের উপর ও জোর দেয়। আর প্রেগনেন্সি টাইম পিরিয়ডে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বলতে দেখো দুটো জিনিস মেনলি ফোকাস করার মতো, একটা হলো ম্যামারি গ্ল্যান্ডের গ্রোথ, আর একটা হলো বডির অন্যান্য জায়গায় হিউজ পরিমাণে ফ্যাট জমানো। দেখো শুনেছো যে যখন প্রেগনেন্সি আসে তখন কি হয়, পাশের বাড়ির কাকিমা এক বাটি মাংস দিয়ে বলে গেল, এ তো ছেলেকে খেতে দিয়ে গেলাম, খেয়ে নিস। মানে ছেলেকে দিয়ে গেছে, ওকে দেয়নি কিন্তু, ছেলেকে দিয়ে গেছে। এবার ছেলের নাম করে পাশের বাড়ির কাকিমা, ও পাশের বৌদি, এ পাশের মা, ও পাশের মা, এ তো অনেক রকম ভাবে মানে ভুরি ভোজের আয়োজন করেছে। মানে প্রতিদিন দারুণ দারুণ খাওয়া চলছে, সঙ্গে তো বাবা আছে, সেও তো সাপ্লাই দিয়ে যাচ্ছে সমানে। হুম। তার মানে মেয়েটা এই টাইম পিরিয়ডে কিন্তু প্রচুর খাবার দাবার খেয়ে নেয়, আর এই খাবার দাবার খাওয়ার ফলে মেয়েটি স্বভাবতই মোটা হয়ে যাওয়ার ব্যাপার থেকেই যায়। এটা দরকারও আছে, কারণ দেখো মেমোরি গ্ল্যান্ডের স্ট্রাকচার বা বাকি ব্যাপার দেখিনি আমরা, নেক্সট লাস্ট ক্লাসে দেখবো আমরা। মেমোরি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থির মধ্যে যেটা আছে সেটা হলো লোব আছে, আর বাকিটা ফ্যাট দিয়ে ভরা আছে। তাহলে যেখানে যত ফ্যাটের ডিপোজিশন হয়েছে, সেখানে তার ক্ষেত্রে মোটামুটি বলতে পারো মেমোরি গ্ল্যান্ডের গ্রোথ তত বেশি হয়েছে। বাচ্চা চলে এসছে, বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চাটাকে দেখানো হয়নি এখনো কিন্তু, হ্যাঁ বাচ্চাটা বড় হচ্ছে। তাহলে সেই বাচ্চাটা এরপর জন্মাবার পরই দুধ খেতে চাইবে। তাহলে এই তো সেই টাইম যেখানে মেমোরি গ্ল্যান্ডের হায়েস্ট লেভেলে গ্রো করে দিতে হবে, কারণ বাচ্চাটা জন্মাবার পরপরই কিন্তু সে ব্রেস্ট মিল্ক ফিড করতে চাইবে। বোঝা গেল? আর ইস্ট্রোজেন এই দায়িত্বটা নিয়েছে, ইস্ট্রোজেন মেমোরি গ্ল্যান্ডের গ্রোথ করাচ্ছে। আর দেহের বিভিন্ন অংশে যে ফ্যাট ডিপোজিশনের কথা বলা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ,
কারণ এই ফ্যাট মা যেটা জমাচ্ছে সেটা তার ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে বের করবে, যা বাচ্চার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস। কারণ আমরা মনে হয় যখন লিপিড পড়েছিলে ওয়ান্স আপন এ টাইম ইন 11, যখন লিপিড পড়েছিলে তখন লিপিডের অনেক কাজের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ বলেছিলাম যে মায়োলিন সিদ তৈরি করতে সাহায্য করে, যা অ্যাকশনের বাইরের দিকে রয়েছে, মানে দাঁড়ালো যে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। ঠিক আছে, তাহলে সেই ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করার অর্থ হলো এখানে মা যত পরিমাণ ফ্যাট জমাবে তা আস্তে আস্তে যখন ল্যাকটেশন হবে মায়ের বডিতে জমে থাকা ফ্যাট গুলো ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে বাচ্চার পেটে যাবে আর বাচ্চার কাজে লাগবে। এই জন্যই মায়ের জমানো, মা কাকিমারা এই জন্যই খাইছিল যে পরে যেন বাচ্চা পায়। বুঝা গেল? সেটা আমরা নেক্সট দিনের ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে এর কাজ বুঝলাম, এর কাজ বুঝলাম। নেক্সট দেখো এইসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন। দেখো কোরিয়ন, যে কোরিয়নই অ্যাকচুয়ালি প্লাসেন্টা, তাহলে কি হলো হিউম্যান কোরিয়নিক, তাহলে প্লাসেন্টা হলো কোরিয়ন, আর গোনাডোট্রফিক হরমোন মানে এলএইচ আর এফএসএইচ, তাই তো? আমরা পিটুইটারি নিঃসৃত দুটো হরমোনের নাম। এখন পিটুইটারি কি করবে বলা যাচ্ছে না, তবে এ নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে যে এ যা করবি করগা, আমি তো নিজের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি, কারণ তোরা কি করবি না করবি, কম করবি বেশি করবি খরণ তো ঠিক নাই, আমি নিজে নিজেই এখন যা করার করবো। কারণ এখান থেকে দুটো হরমোন এলএইচ এবং এফএসএইচ বার করে করে ও ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের লেভেল যাতে বেড়ে থাকে তার ব্যবস্থা নিজেই করে নিয়েছে। সেই জন্য এখান থেকে বের হয় হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন। হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন, সোমাটিক হরমোন, গ্রোথ হরমোন, বাচ্চাটাকে গ্রো করাতে সাহায্য করবে, বাচ্চাটা গ্রোথে হেল্প করবে। সোমাটোট্রপিক হরমোন আমরা জানি যে এসটিএইচ বা গ্রোথ হরমোন পিটুইটারি থেকে বের হয়, কিন্তু এখানে আপাতত তো পিটুইটারি বাচ্চাটা কোনো ডেভেলপ করেনি, সেই জন্য বাচ্চাটার এখনকার আপাতত গ্রোথে হেল্প করবে এইচসিএস, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রফিন। কোরিয়ন মানে প্লাসেন্টা সেই অর্থে, তো সেই জন্যই নাম এখানে আছে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কাজ তো আগে থেকে বুঝে নিয়েছি, প্রোস্টাগ্ল্যান্ডিন আর রিল্যাক্সিন। প্রোস্টাগ্ল্যান্ডিন এর সঙ্গে অক্সিটোসিনের সম্পর্ক আমরা ওই যখন আমরা পার্টুরেশন মানে প্রসব দেখব তখন দেখবো এখানে রিফ্লেক্স অ্যাকশন ক্রিয়েট করে। যখন বাচ্চাটা ম্যাচিওর করে গেছে তখন বাচ্চাটার কাছ থেকে একটা ফিটাল রিজেকশন রিফ্লেক্স অ্যাকশন তৈরি হয়, মানে অটোমেটিক একটা নার্ভাস রেগুলেশনের দ্বারা একটা ব্যাপার হয় এবং হরমোনাল রেগুলেশন চলে। প্রোস্টাগ্ল্যান্ডিন বিশেষ করে সিক্রেশন হয় যার হাইপোথ্যালামাসের পাশ দিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো এটা বোঝানো যে বাচ্চাটা ম্যাচিওর করে গেছে এবং সিগন্যাল আসছে বাচ্চা ম্যাচিওর, তার মানে এখন মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ করাতে হবে আর ঝেড়ে ফেলে দিতে হবে। এইবার এটা করতে গেলে মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ করানোর অর্থ হলো মায়ের ক্ষেত্রে পেন উঠবে, যেটাকে আমরা লেবার পেন বলি। বোঝা গেল? এটা মাঝে মাঝেই হবে, থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এটা মাঝে মাঝেই হবে, কিন্তু কতক্ষণ স্টে করছে তার উপর ডিপেন্ড করে, আর ডাক্তারবাবু কি টাইম পিরিয়ড দিয়েছে, ডেট কি দিয়েছে তার উপর ডিপেন্ড করে হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে না প্রয়োজন নাই সেটা বোঝা যাবে। কি বললাম বুঝতে পারলে? কারণ ধরো ধরো সাপোজ 36 সপ্তাহ, 40 সপ্তাহে ডেলিভারি হওয়ার কথা, 1 মাস আগে, হ্যাঁ, হঠাৎ করে একটু বিকেলের দিকে পেটে যন্ত্রণা হচ্ছিল আর কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল, মানে কি সিগন্যাল আসছে, এবার আস্তে আস্তে সিগন্যাল যাচ্ছে যে ম্যাচিওর করে যাচ্ছে। এবার এন্ডোমেট্রিয়াম এতদিন ধরে ভালো করে গ্রো করেছে, একদিনে তো ঝেড়ে ফেলতে পারবে না, আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছে যে এবার কিন্তু হবে। এবার যখন ডেট এগিয়ে এসছে, যখন লেবার পেন যদি সব নর্মাল থাকে, সব নর্মাল কথা বলা হচ্ছে, অ্যাবনর্মাল কোনো কেস কথা বলা হয়নি কিন্তু, মানে পড়ে গেছে, হ্যাঁ পাশের বাড়ির মহিলা আছে ঘুষি মেরে দিচ্ছে, এইসব কোনো কথা বলা হয়নি এখনো, হ্যাঁ সেসব তো আলাদা গল্প আছে, হ্যাঁ এটা সব নর্মাল কথা বলা হচ্ছে যেখানে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন সেই হরমোন যেখানে ফিটাল রিজেকশন রিফ্লেক্স অ্যাকশন ক্রিয়েট করবে, মানে বাচ্চাটার জন্য প্রতিবর্ত ক্রিয়া তৈরি করবে যার ফলে সে অটোমেটিক বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাবে। আর রয়েছে রিল্যাক্সিন, নামেই বলছে কি রিল্যাক্স করবে, মাকে রিল্যাক্স করবে। আর কত রিল্যাক্স করবে, দেখ অনেকটাই রিল্যাক্স করে। কিরকম ভাবে? দেখো সার্ভিক্সের রিজনের আমরা দেখেছিলাম স্পাম যাওয়ার জন্য ছিল সার্ভিক্স, যত টাইম পিরিয়ড বেড়েছে ট্রাইমেস্টারে তত কিন্তু সার্ভিক্স রিজন এক্সপ্যান্ড করেছে, এবং সঙ্গে সঙ্গে ওখানে যে মাসেল রয়েছে মায়োমেট্রিয়ামের সেই মাসেলও কিন্তু সার্ভিক্সের রিজনের দিকে এক্সপ্যান্ড করেছে, চওড়া হয়েছে, সঙ্গে ওখানকার বোন গুলো খুব অ্যাক্টিভেট হয়, হ্যাঁ যাদেরকেও এক্সপ্যান্ড করতে হয়।
মানে ওভারঅল এমন তো নয় যে বাচ্চাটা যেদিন গ্রো করবে হঠাৎ করে সার্ভিক্স যেখানে স্পাম যার জায়গা ছিল হঠাৎ করে 2.5 কিলো একটা বাচ্চা বেরোনোর জায়গা হয়ে যাবে। এটা তো একদিনে হবে না, না। এটা টাইম পিরিয়ড ধরে হয়েছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে এটা এক্সপ্যান্ড করেছে। এবার রিল্যাক্সিং হরমোন সবসময় কাজ করেনি। যখন মায়োমেট্রিয়ামের ব্যাপক সংকোচন প্রসারণ করছে তখন রিল্যাক্সিন হরমোন এই যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের যে বিষয়টাকে সেটাতে রিল্যাক্স করেছে, মানে মাকে তুলনামূলক পেন থেকে খানিকটা বাঁচাবে। এবং বলতে পারো আরেকটা বিষয়, সেটা হলো স্মুথলি এক্সপ্যান্ড করতে সাহায্য করবে, যার মানে মা কম কষ্ট পাবে। মানে এর থেকে বেশি কষ্ট পেতে পারতো যদি রিল্যাক্সিন হরমোন না থাকতো। বা এটা বলতে পারো কারোর কম যন্ত্রণা হয় কারোর বেশি যন্ত্রণা হয়, তাহলে রিল্যাক্সিন হরমোনের একটু বাড়া কমার ব্যাপার আছে। কারোর যদি বেশি থাকে সে তুলনামূলক কম যন্ত্রণা দিয়ে বেবিটাকে বের করতে পারবে, আর যদি কম থাকে তাহলে বেশি যন্ত্রণা নিয়ে বার করতে হবে। এটা তোমার হাতে নাই। এবার নর্মাল ডেলিভারিতে কিছু করা হয় না, তো সেক্ষেত্রে কষ্ট পেতেই হবে। হ্যাঁ, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই যে তুমি সেই রিজিয়ানকে তুমি ভাবছো যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেবে, যে অবশ করে দেবে দিয়ে। তো মা তো প্রেসারই দিতে পারবে না। হ্যাঁ, মায়ের প্রেসারেই তো বাচ্চা বেরোবে। ডাক্তারবাবু তো একটা টাইমের পর মাথা ধরে টেনে, ঠ্যাং ধরে নয়, মাথা ধরে টেনে বার করবে। কিন্তু মাথা তো ক্রাউনিং হতে হবে, আগে বার হতে হবে, আসতে হবে। সেই পর্যন্ত তো মায়ের দায়িত্ব, ডাক্তারবাবুর দায়িত্ব নয়। ডাক্তারবাবু বড়জোর পেটের দিক থেকে চাপ মেরে মেরে বাচ্চাটাকে ঠিক পজিশনে নিয়ে এসে ঠেলা দিতে পারে, বাকি প্রেশার তো মাকেই দিতে হবে। তাহলে যদি তুমি ভেবে থাকো মনে মনে এত কষ্ট করার কি দরকার, হাতের অপারেশন করার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়, হাত কাটছে, আমি নিজে দেখছি চোখে হাত কাটছে, আমার যন্ত্রণা হয় না, তাহলে ওখানেও তো তাই করতে পারে। ওখানে হবে না এটা। কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার অর্থ হলো যে অবশ হয়ে যাওয়া, অবশ হয়ে গেলে কি করে প্রসারণ সংকোচন প্রসারণ হবে, তাহলে তো ওটা হবেই না। তাহলে লেবার পেনকে যদি নর্মাল ডেলিভারি নিতেই হয় তাহলে লেবার পেনকে সহ্য করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। অল্টারনেটিভ রাস্তা হলো সিজারিয়ান বেবি, সি সেকশন, মানে কেটে তুলে নাও, বাচ্চা বেরিয়ে গেল। ওকে, এই মোটামুটি প্লাসেন্টার বিষয়বস্তু। ভ্রূণের ব্যাপারটা এখানে রয়েছে, দেখো এই জায়গা থেকে কানেকশনটা আছে, এবং এখানে পছন্দ হোক বা না হোক এখানে মোটামুটি এটাই কিন্তু বাচ্চা। দেখো যখন সেই অভিব্যক্তি পড়েছিলে মনে পড়ে কি মাধ্যমিক লেভেলে, তখন ভ্রূণ তত্ত্বগতটা প্রমাণ করেছিলে। সেখানে মাছের ছোটবেলাকার অবস্থা আর মুরগির ছানা আর মানুষের ছানা সবগুলোই প্রথম দিকে প্রায় একই রকম। তো ওই মুরগির ছাল ছাড়ানো ছবি আর মানুষের ছানার ছবি একই রকম হবে। হ্যাঁ, তো এখানে তোমার ভালো লাগলো কি না লাগলো কিছু এসে গেল না। এটা হলো সেই ভ্রূণটা যা ডেভেলপ করছে। আমরা আগেও বলেছি 2 মাস বয়সের পর 2 মাস বয়সের পর সেক্স ডিটারমিনেশন হয়। তাহলে এখানে 2 মাস টাইম লাগছে, তার আগে বোঝা যাচ্ছে না সে মেল হবে না ফিমেল হবে। হয়ে গেল 2 মাস। এরপর এই যে জায়গাটা ভালো করে বুঝবে, এই যে জায়গাটা কোথায়, সেটা হলো অ্যামনিয়ন। অ্যামনিয়ন লেয়ার আর ভ্রূণ এর মাঝে যে স্পেসটা, এই স্পেসটা টোটালটা একটা ফ্লুইড দিয়ে ভরা থাকে। ফ্লুইডটার পরিমাণ মোটামুটি 800 ml মতো, যেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এটা। নেক্সট চ্যাপ্টারতে আমরা অ্যামনিওসেন্টেসিস বলে একটা জিনিস পড়বো। অ্যামনিওসেন্টেসিস, এই ফ্লুইডটাকে নিয়ে পরীক্ষা করা হয়, দিয়ে কি করা হয়, সেক্স ডিটারমিনেশন করা হয়। লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। যে কোনো ল্যাবে গেলেই প্রথমেই জল জল করবে, বড় বড় করে লেখা আছে এখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না, যে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। ডাক্তারবাবু তো প্রতিদিন দেখতে পায়, প্রতি মাসে একবার করে দেখতে পায় মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলে না। এটাই হলো ব্যাপার, ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেও বলবে না, কারণ লিঙ্গ নির্ধারণ আমাদের মতো অভাগা দেশে অপরাধ। লিঙ্গ নির্ধারণ অপরাধ নয়, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অপরাধ। বোঝা গেল? লিঙ্গ নির্ধারণ প্রসেসটা কখনোই অপরাধ নয়। কেন আমাদের দেশে অপরাধ? কারণ আমরা কন্যা ভ্রূণ হত্যা করি। এখন আমরা ভ্রূণ হত্যায় বিশ্বাসী। মেয়ে এসছে নেবো না, চলো বাদ। এখন উল্টোটা হতে পারে, ছেলে এসছে নেবো না, মেয়ে নেওয়ার ইচ্ছা আছে। তো ভালো, একদিকে ভালো যে মানে নারী তন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গাতেই শহর এলাকায় এখনো মেয়ে নিয়ে লাফালাফি করতেই পারে, কিন্তু গ্রাম এলাকায় এখনো বিভিন্ন গোটা দেশ জুড়ে প্রত্যন্ত এরিয়াতে মেয়ে হলে মুখটা এইটুকু হয়ে যায়, ছেলে হলে মিষ্টির হাঁড়ি নিয়ে চলে আসে, দিয়ে মিষ্টি খাওয়ায় যে ছেলে হয়েছে না, মানে প্রদীপ জ্বালার লোক এসছে, বংশে বাতি দেওয়ার লোক এসছে, তাই তো? যাই হোক, তো এই ধারণা থেকে যতদিন না আমরা বেরোতে পারবো ততদিন আমাদের ক্ষেত্রে ইলিগাল। অ্যামনিও
অ্যামনিওসেন্টেসিস ইলিগাল না। অ্যামনিওসেন্টেসিস, ভালো করে শোনো, 800 ml ফ্লুইড আছে, ভালো করে শোনো, 800 ml ফ্লুইড আছে যা থার্ড ট্রাইমেস্টারে কমে গিয়ে 600 ml মতো দাঁড়ায়। এখান থেকে মোটামুটি 5 থেকে 7 ml ফ্লুইড কে কালেক্ট করা হয়, একটি পরীক্ষা করা হয়, যে পরীক্ষার নাম অ্যামনিওসেন্টেসিস। এই পরীক্ষার মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ছাড়াও আরো অনেক, প্রায় সব জেনেটিক্যাল ডিসঅর্ডারকে ডিটেক্ট করা হয়। আমাদের পরবর্তী চ্যাপ্টারে যেহেতু এটা করার বিষয়, সেই জন্য সব বলে ইন্টারেস্ট নষ্ট করে দেবো না, পরের চ্যাপ্টার জন্য থাকুক। এখানে কি কাজ করে সেটা একবার দেখে নাও হালকা করে। এই ফ্লুইডটা বাচ্চাকে বিভিন্ন ভাবে সাহায্য করছে। এক, ফিজিক্যাল শক থেকে বাঁচাচ্ছে। মানে মানে হলো, দেখো একটা মায়ের পেটটা মোটামুটি ফুলতে লেগেছে, ওই তো 3-4 মাস 2, তারপর থেকে ফুলতে লেগেছে অল্প অল্প করে। পেট তো ফোলে নাই, ফলেছে ইউটেরাস। ইউটেরাস লোয়ার অ্যাবডোমেনে আছে, তাহলে লোয়ার অ্যাবডোমেন ফুলেছে। লোয়ার অ্যাবডোমেনের ওপর আপার অ্যাবডোমেন আছে, তাহলে লোয়ার অ্যাবডোমেন ফুললে আপার অ্যাবডোমেন অটোমেটিক ফুলেছে, তো সুতরাং দেখতে লাগছে যে পেটটা ফুলেছে। এইবার দেখো, মাকে তো মোটামুটি তার লাইফস্টাইলকে ডিল করতে হবে। মানে ধরো শুয়ে আছে, এপাশ ফিরবে ওপাশ ফিরবে, যেতে আসতে একটু আধটু এখানে ওখানে একটু আধটু ঠোকাঠুকি লাগতে পারে। মানে একটু আধটু ঠোকাঠুকি যদি বাচ্চা নষ্ট হয়ে যেত তো কেলেঙ্কারির ব্যাপার না। তাহলে এখানে সেই অ্যামনিওটিক ফ্লুইড সেই সেই ফিজিক্যাল শকটাকে বাঁচাবে, হাত থেকে বাঁচাবে। মানে একটু চাপ পড়লো, ফ্লুইডটা সরে গেল, তো ঠিক আছে, অ্যাডজাস্টেবল হয়ে গেল। এবার যদি পাশের বাড়ির কাকিমার সঙ্গে ঝগড়া হচ্ছে আর বেরিয়ে এসে একবার ঢুসি মেরে দিচ্ছে, আর তোমারও মানে মুখ খুব নিসপিস নিসপিস করে, তুমি যে প্রেগনেন্সিতে আছো তো এটা বোঝো না, তুমিও গেছো মুখ নাড়াতে, আর পাশের বাড়ির কাকিমা এসে দিয়েছে এক ঢুসি পেটে একবারে, তো হয়ে গেল, গল্প শেষ। অত পারবে না, অ্যামনিওটিক ফ্লুইড অত পারবে না যে ঢুসি মেরে দেবে। আর এই ফ্লুইডটা বেরিয়ে যাওয়া, যাকে একদম সো কল্ড মানে গোদা বাংলায় বলে জল খসে যাওয়া, গেল, বাচ্চাটা গেল। এই ফ্লুইডটা বেরিয়ে যাওয়ার মানে হলো বাচ্চাটি মারা যাওয়া। এই ফ্লুইডটা ব্রেক করা মানে হলো অ্যামনিয়ন এবং কোরিয়ন লেয়ার গুলো বাস্ট করে আছে, তো ফ্লুইডটা বেরিয়ে চলে যাবে। যে ভ্যাজাইনাল প্লাগ ছিল মনে পড়ছে, সেই ভ্যাজাইনাল প্লাগটা ছেড়ে গিয়ে গোটা জলটা বাইরে বেরিয়ে যাবে। ভীষণ বাজে সিগন্যাল। ইমিডিয়েট সেই মহিলাটিকে, কোন অবস্থায় আছে মহিলাটাকে তো নিয়ে যেতেই হবে তাকে বাঁচানোর জন্য, বেবিটা বাঁচবে কিনা পরের কথা। মহিলাটাকে এমার্জেন্সি ওয়েতে হসপিটালে ভর্তি করতে হবে। যদি টাইম থাকে, মানে ম্যাচুরেশন কোন জায়গাতে আছে, মানে মোটামুটি 34 সপ্তাহ, 33 সপ্তাহ, 32 সপ্তাহ, 28 সপ্তাহ তো আছে, প্রি ম্যাচিওর ডেলিভারি করতে হবে। ঠিক আছে, মানে বাঁচবে কিনা এখন শিওর না, এখন একে নিয়েই আইসিইউ তে এনআইসিইউ তে ভর্তি করাবে, তারপরে অবজারভেশনে রাখবে, গাধা টাকা খরচা হবে। তারপর বাচ্চাটা মোটামুটি নর্মালে আসতে পারে না আসতে পারে। মোটামুটি যদি ধরো 34-35 সপ্তাহ চলছে, তাহলে অবশ্যই বাচ্চাটাকে রিস্ক নিয়ে বন্ডে সই করিয়ে নিয়ে বাচ্চাটাকে ডেলিভারি করাবে। ঠিক আছে, যে বাচ্চাটাকে আইসিইউ তে রাখতে হবে, এখন কিছু করার নেই, কারণ সব এখনো ঠিকঠাক ম্যাচিওর করেনি সেই জন্য। আর যদি নাই হয়, তবুও গোটা জিনিসটাকে সিস্টেমটাকে বাইরে বার করে দিতে হবে। কারণ এটা নষ্ট হয়ে যাওয়ার অর্থ হলো কিছুক্ষণের মধ্যে মা কিন্তু প্রচুর কষ্ট পেতে শুরু করবে, এবং তারপরে করে মায়ের মৃত্যু হতে পারে, মানে হবেই আর কি, না বের করলে মৃত্যুই হবে। সুতরাং এটাকে অবশ্যই বের করতে হবে, তাতে বাচ্চাটাকে বাঁচানো গেল আর না গেল। বোঝা গেলো? অ্যামনিওটিক ফ্লুইড ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, ফিজিক্যাল শক থেকে বাঁচাচ্ছে। এই ফ্লুইডটার মধ্যে ডুবে আছে, মানে চুবিয়ে রাখা আছে। মনে 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 হতেই পারে যা পচে যাবে না তো, না না, এরকম কোনো ব্যবস্থা এখানে নাই। অ্যাকচুয়ালি সেই রকম ব্যবস্থা নয়, সেই রকম বিষয় নয় যে জলে ডোবানো আছে। এটা অ্যামনিওটিক ফ্লুইড, এটা ওয়াটার না। ঠিক আছে, এখানে নিউট্রিয়েন্টস আছে বিভিন্ন রকমের, বাচ্চাটা গ্রো করতে পারে এই ধরনের জিনিসপত্র এখানে আছে। ঠিক আছে, এটা না থাকলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আর কি নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে পারে, হ্যাঁ, এখানে এই যে ডট ডট গুলো দিয়েছি না, অ্যাকচুয়ালি এগুলো বাচ্চারই সেল, বাচ্চাটার সেল, মায়ের না। আর ফ্লুইডটা কালেক্ট করলে এই সেলগুলোকেই আমরা পাবো, যার থ্রু দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো বিভিন্ন জিনিসপত্রকে। ঠিক আছে, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করবো। আহ এই মোটামুটি ঘূর্ণির ঘটনা না এইগুলো রয়েছে এত। এখানে রয়েছে অ্যালান্টয়েস, এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় অ্যালান্টয়েস। ঠিক আছে, অ্যালান্টয়েস এটা কি করে দেখো, বাচ্চাটার ভিসেরাল অর্গান মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের, সেগুলো ডেভেলপ করতে সময় লাগবে। আর সেই টাইম পিরিয়ড জুড়ে এ কিছু কাজ করে। কি কাজ?
যেমন এর একটা মেন কাজ হলো রেসপিরেশনে হেল্প করা, এনার্জি জেনারেশন বলতে পারো, বা শ্বাস প্রশ্বাস আদান প্রদানে। বাচ্চারা তো শ্বাস নিতে পারে না, যা হয় সব প্লাসেন্টার থ্রু দিয়ে, তাই তো? কিন্তু এ যতক্ষণ না পর্যন্ত এর ক্ষেত্রে লাংস ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ দায়িত্বটাকে সামলায়। নেক্সট, যতক্ষণ না পর্যন্ত কিডনি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্বটা সামলায়। মানে গোটা বাচ্চার বডি থেকে রেশন পদার্থকে আইসোলেট করে সেটাকে প্লাসেন্টার থ্রু দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া, মানে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া, এই দুটো বিষয়ে এ মারাত্মক ভাবে হেল্প করে। ঠিক আছে? অ্যালান্টয়েসের এই দুটো কাজ। আরেকটা কাজ করে গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্লাড ফর্মেশনে হেল্প করে, যতদিন না পর্যন্ত লিভার কাজ করছে। আচ্ছা, এই যে বাচ্চাটা ডেভেলপ করছে, জন্মাবার সময় এর কি হাড় থাকবে? হাড় থাকবে না কিন্তু, হ্যাঁ। হাড় থাকবে কিন্তু সেটা কার্টিলেজিয়াস বোন। এই বোন অসিফাইড বোন না, মানে ক্যালসিয়াম আর ফসফরাস জমে যে হাড়, শক্ত হাড়, সেই হাড় না। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি যে বোন তৈরি হয় কার্টিলেজ থেকে। তাহলে আগে তরুণাস্থি পরে অস্থি হয়। তবে সেটা সব তরুণাস্থি অস্থি হয় না, তাহলে থেকে তো কবেই কান শক্ত হয়ে যেত, তাই না? তাহলে হাড় তৈরি হবে যে তরুণাস্থি থেকে, সেগুলোই কার্টিলেজিয়াস বোন। বাচ্চাটা জন্মাবার পর যখন ব্রেস্ট ফিডিং করে, তখন মায়ের কাছ থেকে ক্যালসিয়াম আর ফসফরাস পায়, সেগুলো আস্তে আস্তে জমে। বাচ্চা যত বেশি দুধ খায়, তত আস্তে আস্তে এই সেই ঝগড়ার সময় বলে না, কত মায়ের দুধ খেয়েছিস বেরিয়ে দেখি, এবার তো দেখছি। হ্যাঁ, তাহলে এখানে অ্যাকচুয়ালি মায়ের দুধ খাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, অবভিয়াসলি ডিপেন্ড করে। সেটা আমার আবারও নেক্সট ক্লাসেই বলতে হবে, কারণ কোলেস্ট্রাম বা বাকি বিষয়গুলো নেক্সট ক্লাসই আছে। তো অসিফিকেশনের ব্যাপারটা যদি এখানে ঘটে যেত, তাহলে বুঝে নাও এই যে একটা করে লাত মাঝে মাঝে মারছিল বলছি, সেই লাত মা যেমন খুশিতে ভরে গেল মায়ের মনটা, সেই লাত কিন্তু মায়ের ক্ষেত্রে ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে যেত যদি হাড় তৈরি হয়ে যেত। এক একটা লাত না মায়ের কাছে অনেক ভারী পড়তো, বোঝা গেল? মানে এরকম সব সব ব্যাপার, সেই লাত মানে ওই অর্থে লাত না, মানে নড়ছে এটা বোঝায়, হলো? তাহলে এখানে, তাহলে বোন থেকে, বোনের যে বোন ম্যারো রয়েছে সেখান থেকে ব্লাড তৈরি হয়, কিন্তু সেটা তো এখনই পসিবল না। যতদিন না পর্যন্ত বোনটা ডেভেলপ করছে, ততদিন পর্যন্ত কে দায়িত্ব নিয়েছে? লিভার। ছোটবেলাতে লিভার তৈরি করে ব্লাড, আর যতদিন লিভার না তৈরি হয়েছে, ততদিন ব্লাড পাস। কি বললাম বুঝতে পারলে? বোন ম্যারো, বড় বড় হাড়ের মধ্যে যে মজ্জা আছে, অস্থি মজ্জা বলি, সেখান থেকে ব্লাড তৈরি হয়, ব্লাডের কর্পাসেল গুলো তৈরি হয়, আমরা জানি প্রত্যেকে। যতদিন না পর্যন্ত বোন ম্যারো ফর্ম করে, ততদিন পর্যন্ত লিভার এই দায়িত্বটা নাই, যকৃৎ। আর যতদিন না পর্যন্ত যকৃৎ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত দায়িত্বটা অ্যালান্টয়েস নেই। ক্লিয়ার? অ্যালান্টয়েস ব্লাড ফর্মেশনে হেল্প করতে পারে এমব্রায়োর ক্ষেত্রে। এই মোটামুটি তিনটে কাজে করে। হ্যাঁ, শেষ করে নি। এই জায়গাটা, এই যে স্ট্রাকচারটা রয়েছে না, এটাকে বলা হচ্ছে ইয়ক স্যাক। হ্যাঁ, কুসুমথলি। ইয়ক স্যাক, কুসুমথলি। দেখো, ভালো করে ভেবে দেখো একবার। একবার মুরগি বা হাঁসে চলে যাও, ডিমে, হাঁসের ডিম বা মুরগির ডিম বা যেকোনো পাখির ডিম বা অ্যাভিসেড আর কি, হ্যাঁ, ফার্টিলাইজড এগ, সরীসৃপও হতে পারে, ফার্টিলাইজড এগ, সেই এগটাকে আমরা যখন ভাঙি, তখন কিন্তু ফার্টিলাইজড এগ, মোটামুটি নর্মাল বলছি, ফার্টিলাইজড এগ। তাহলে সেক্ষেত্রে আমরা ভাঙলে কুসুম পাই, আর তার সঙ্গে বাকি ফ্লুইডটা পাই, তাই তো? তাহলে কুসুমটা আছে কি জন্য? ফর নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস। কারণ ডিমটা যতক্ষণ না পর্যন্ত একটা স্পেশাল টেম্পারেচার পাচ্ছে, ততক্ষণ সেই ডিমটার ফার্দার ডেভেলপমেন্ট হবে না। এটা পাখিদের নিয়ম। এবার মানুষের ক্ষেত্রে বাচ্চা তো ম্যাচিওর ভাবে জন্মগ্রহণ করে, যা হবার সব হয়ে তারপর জন্মগ্রহণ করে। তাহলে আর সেক্ষেত্রে প্লাসেন্টাল কানেকশন বেবিটার 280 দিন টাইম পিরিয়ডটাকে দেখভাল করে। ভালো করে বুঝবে কথাটা, মানে তাহলে পাখিকে বা সরীসৃপকে তার ডিমের মধ্যে অনেক কুসুম দিতে হয়েছে, কারণ সেখানে তাকে পুরো ডেভেলপমেন্টাল ফেজটা বডির বাইরে করতে হবে। কিন্তু মানুষের জন্য ডেভেলপমেন্টাল ফেজটা পুরো উইদিন দা বডি, তাহলে সেখানে কুসুমের খুব বেশি দরকার নেই। আর সেই জন্য আমরা যখন আগে পড়ছিলাম, দেখবে মাইক্রোলেসিথাল, অ্যালেসিথাল, দুটো কথা আমরা মানুষের জন্য ইউজ করেছিলাম। লেসিথালের অর্থ হলো কুসুম, তাহলে মানুষের ক্ষেত্রে অ্যালেসিথালও বলা হয়, মানে কুসুম নেই। অথবা এখানে ইয়ক স্যাক যখন লিখছি, মাইক্রোলেসিথাল লেখাটা ভালো, কারণ অল্প পরিমাণে কুসুম আছে। কুসুমের যে কাজ নিউট্রিয়েন্ট সাপ্লাই করা।
অল্প দিনের জন্য, প্রথম কিছু দিনের জন্য, যতদিন না পর্যন্ত প্লাসেন্টেশন খুব ভালো কিছু হচ্ছে ততদিন পর্যন্ত ও টেম্পোরারি পুষ্টি দ্রব্য সাপ্লাই করতে সাহায্য করে। এই হলো কুসুমের মানে। কিন্তু মাইক্রোলেসিথাল, বোঝা গেল কি বললাম? তাহলে পাখি বা সরীসৃপের ক্ষেত্রে ব্যাপারটা বুঝে নেবে ভালো করে, কারণ ওর টোটাল ডেভেলপমেন্টাল ফেজটা বাইরে হবে। সেই জন্য যতদিন না পর্যন্ত এমব্রায়োটা বড় হচ্ছে, ম্যাচিওর করছে, মুরগি বা হাঁসটা ফুটে বেরিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত ওকে খাবার দাবার সাপ্লাই করতে হবে। আর তার জন্য তো বড় কুসুমটা আছে, যাতে ওই খাবারটা সাপ্লাই করতে পারে। সেই জন্য ওদের ক্ষেত্রে ম্যাক্রোলেসিথাল, আমাদের ক্ষেত্রে মাইক্রোলেসিথাল অর অ্যালেসিথাল। বোঝা গেল? আর কিছু নেই, প্রশ্ন করো। আর বাকি কিছু জিনিস আমি বলছি, রোগ বালাই গুলো বাকি ছিল, সেই রোগগুলো আমরা আজকে একটু বলে দিচ্ছি। আর নেক্সট দিনকে আমরা কি করব, নেক্সট দিন আমাদের 4টে কাজ রয়েছে। সেটা হলো পার্টুরেশন বা প্রসব, প্রসবে নিয়ন্ত্রণকারী হরমোন কিভাবে প্রসব হয় সেটা। 3 নম্বর, নর্মাল হরমোনাল রেগুলেশন বাদ ছিল, ওটা এখানে এর সঙ্গে করাবো, হরমোনাল রেগুলেশন। তার সঙ্গে মেমোরি গ্ল্যান্ডের স্ট্রাকচার এবং মিল্ক সিক্রেশন এবং কি কাজ রয়েছে, কোলেস্ট্রাম রয়েছে, এইসব বিষয়। এগুলো নিয়ে লাস্ট দিনে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে আমরা মাঝখান থেকে যেটা করব সেটা পিছনে ফেলে আসা মেলদের যত রকমের গোলযোগ আমরা দেখে ফেলেছিলাম, কিন্তু ফিমেলদের গোলযোগ গুলো আমরা দেখিনি, বাদ ছিল। এবার সময় এসছে ফিমেলদের গোলযোগ গুলো একবার দেখে নেওয়া, মানে যেগুলো ডিসঅর্ডার ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়, রিপ্রোডাক্টিভ সেক্স অর্গান রিলেটেড, হ্যাঁ, সেই গন্ডগোল গুলো আমরা একবার দেখে নেবো। প্রথমেই মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স। হ্যাঁ, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স ওই মোটামুটি 116 না কত পাতায় পাবে মোটামুটি মনে হয়, দেখছি একবার। হ্যাঁ, 116 পাতায়, 116 পাতায় রয়েছে দেখো মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার। সেখানে রয়েছে অ্যামেনোরিয়া, মেনোরেজিয়া আর ডিসমেনোরিয়া। এই 3টে টার্মকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্রথমত এখানে ঋতুস্রাব বলা আছে, এগুলো সব রজস্রাব হবে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ঋতুচক্র দেখা যায় না, রজত চক্র দেখা যায়। এখানে সবকটা জায়গাতে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এগুলো সব ঋতুস্রাব হয়ে গেছে, এগুলো সব রজস্রাব হবে। মেনস্ট্রুয়াল সাইকেলের মানে আমরা জানি রজত চক্র, ঋতুচক্র নয়। ঋতুচক্র তো ইস্ট্রাস সাইকেল, আমাদের হয় না, নন প্রাইমেটদের হয়। তো এগুলো সবই একটু ভুল হয়েছে। হ্যাঁ, এগুলো সব রজস্রাব না হওয়া। তাহলে যদি কারোর ক্ষেত্রে পিরিয়ডস না হয়, তাহলে সেক্ষেত্রে তার নাম হলো মানে অ্যাবসেন্ট মেনোরিয়া, মানে হলো মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে তার ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল চলছে না। আমরা আগেও আলোচনা করে দিয়েছি, মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র বাচ্চা না হওয়ার সিগন্যাল এরম বেরম নয়, ব্যাপারটা হলো তাদের গোটা বডি রিলেটেড ইস্যু আছে এখানে, অনেক সমস্যায় পড়ে যাবে সে মেয়েটা, তার শারীরিক অনেকগুলো যোগ দেখা যাবে যদি তার পিরিয়ডস বন্ধ থাকে। প্রথমত মেনোরেজিয়া যদি আবার বেশি পরিমাণে মানে পিরিয়ডস এর বেশি পরিমাণে হয় আর কি, তাহলে সেটাও রোগের মধ্যেই ধরা হবে। এগুলো সব ডিসঅর্ডার করা হচ্ছে, গোলযোগ এগুলো। তো সেখানেও ডাক্তারবাবু কনসাল্ট করতে হবে ডাক্তারবাবুর সঙ্গে, কারণ বেশি পরিমাণে যদি সিক্রেশন হয় তাহলে বেশি পরিমাণে ব্লাড বেরিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই মহিলাটির ক্ষেত্রে বলতে পারো অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগার ব্যাপার রয়েছে। ঠিক আছে, সেই জন্যই তো মেয়েদের ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমাদের স্কুল লেভেলে তো এখন করেই দিয়েছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে চকলেট খাইয়ে দেওয়া, মানে ওই আয়রন ট্যাবলেট খাইয়ে দেওয়া। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে একটা করে ছেলেদেরকেও দেয়, মেয়েদেরকেও দেয়। আবার দুঃখের বিষয় হলো অনেকেই ফেলে দেয়, কিন্তু এটা একদমই উচিত নয়, এটা খাওয়ার জন্য দিয়েছে, বুঝে শুনেই দিয়েছে। হ্যাঁ, কারণ এটা হেলথ ডিপার্টমেন্ট থেকে দেওয়া আছে, এটা বুঝেই যে ওই আয়রন ট্যাবলেটটা ভীষণ দরকারি। ছেলেদের ক্ষেত্রেও দরকার, মেয়েদের ক্ষেত্রেও দরকার, দুজনেই ব্লাড ফর্মেশন তখন হিউজ লেভেলে হচ্ছে। সেই জন্য ছেলেদের যত না দরকার, মেয়েদের তার থেকেও বেশি দরকার। কারণ মেয়েদের প্রতি মাসে একবার করে পিরিয়ডস হয়, সেখানে কিছুটা পরিমাণে ব্লাড বেরিয়ে যায়। তো মেয়েদের ব্লাডে ডেফিসিয়েন্সি থাকার সব সময় প্রবাবিলিটি রয়ে গেছে। আর সেই জন্য মেয়েদের তো অবশ্যই অবশ্যই খাওয়া উচিত ওই ট্যাবলেটটা। আর নেক্সট বিষয় হলো যখন প্রেগনেন্সি টাইম এসছে, তখন সেই মহিলাটাকে আয়রন আর ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, খাওয়ানোই হবে, যে ডাক্তারবাবুকেই দেখানো হোক না কেন। আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটো জিনিসকে খাওয়ানো হচ্ছে, কারণ দুটো জিনিসই ব্লাড ফর্মেশনে হেল্প করবে। ব্লাড দুজনের জন্য লাগছে আপাতত, বলছি আয়রন আর ফলিক অ্যাসিড দুজনের জন্য খেতে হচ্ছে। এক তো মায়ের জন্য, এক বেবির জন্য। মা খাচ্ছে, মা তো দুজনের খাবার খায় না, বেবিরও খায় নিজেরও খায়। তাহলে এখানে কিন্তু সব জিনিসটা ডবল ডবল করে ব্যাপার আছে। তাহলে দুজনেরই ব্লাড ফর্মেশন হচ্ছে, সেই জন্য আয়রন ফলিক অ্যাসিডের ব্যাপারগুলো লাগবে। এবার যদি
যদি দেখা যায় সেই মহিলার ক্ষেত্রে তার মেনোরেজিয়া চলছে, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত ঋতুস্রাব মানে রজস্রাব যখনই হয়ে যাবে, তখনই সে কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমিয়ায় ভুগতে পারে। আর সেই জন্য আগে থেকে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। নেক্সট রয়েছে ডিসমেনোরিয়া, যন্ত্রণাদায়ক রজস্রাব যদি হয়। আমরা বলে রেখেছিলাম যে মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ মেয়েদের ক্ষেত্রে যন্ত্রণার কারণ। যন্ত্রণাটাকে পরিমাপ করা যায় না, এটাও নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কারোর ক্ষেত্রে ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মতো ব্যাপার হতেই পারে। আর শ্বশুর বাড়ি গিয়ে কেউ তো ভালো শুয়ে থাকার সুযোগ তো এই সময়ই পাবে, যে না আমি তো সহ্যই করতে পারি না, আমার এত যন্ত্রণা হয়, এখন তো আমাকে দুদিন ছেড়ে দিন, আমি মোবাইল ঘাঁটবো শুয়ে শুয়ে, আমার কোনো কাজ করার ক্ষমতা নাই। এবার সত্যি কি মিথ্যা সে কে যাচাই করবে? এর তো কোনো যন্ত্র নাই যাচাই করার জন্য। ঠিক আছে, এবার সত্যি সত্যি এটা রোগ যদি সত্যি যন্ত্রণাদায়ক হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাকে ডিসমেনোরিয়া বলা হয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট রয়েছে ব্রেস্ট ক্যান্সার। দেখো, ব্রেস্ট ক্যান্সারকে তখনই ভালো করে বোঝানো যাবে যখন অ্যাকচুয়ালি মেমারি গ্ল্যান্ডকে দেখানো যাবে। মেমারি গ্ল্যান্ডের স্ট্রাকচার এখনো পড়া নাই, ব্রেস্ট ক্যান্সার সেই লেভেলেই বুঝতে হবে। দেখো, আমরা বলেছিলাম ইউটেরাসের ক্ষেত্রে সিস্ট হতে পারে, ওভারির ক্ষেত্রে সিস্ট হতে পারে, ব্রেস্টে সিস্ট হতে পারে। ইউটেরাসে আরামসে সিস্ট হতে পারে, তার কারণ আমরা বলে রেখেছিলাম যে ইউটেরাসে এনাফ স্পেস রয়েছে, আর সেই জন্য ওর গ্রোথটা ব্যাপক পরিমাণে হওয়ার সুযোগ রয়েছে, যেহেতু ফাঁকা জায়গা, যতদিন না বাচ্চা নিচ্ছে ততদিন তো ফাঁকা জায়গাটা, তাহলে সেখানে একটা সুযোগ রয়েছে বড় হওয়ার, সিস্ট হওয়ার। ওভারি সেম রকমই জায়গা যেখানে সিস্ট হতে পারে। এবার ওভারিটা কেন বলা হচ্ছে? দেখো, একই জায়গায় প্রাইমারি ফলিকাল, সেই বেড়ে গ্রাফেন ফলিকাল, সেই বেড়ে সেই কর্পাস লিউটিয়াম, সেই কর্পাস অ্যালবিয়ান্স, বাকি জায়গা তো জায়গা রয়েছে, স্পেস রয়েছে, তাহলে সেই স্পেসে সিস্ট হতে পারে, সেই সিস্ট ক্যান্সারে কনভার্ট হতে পারে। তাহলে সেক্ষেত্রে ক্যান্সার হলে কি হবে কি না হবে, আগে কোশ্চেন করেছিল যে সেক্ষেত্রে ওভারি সিস্ট ভালো না ইউটেরাসের সিস্ট ভালো, ক্যান্সার হলে কোনটা ভালো? না, ভালো তো কেউই নয়, সবই খারাপ প্রথমত। ওরই মধ্যে তুলনামূলক বলবো, যদি তার ওভারিতে মানে ডিম্বাশয়ে যদি সিস্ট হয় দিয়ে ক্যান্সারাস হয়ে ওঠে, তাহলে ইউটেরাসের থেকে ভালো। কেন বলছি? ধরো লাক বাই চান্স একটা ওভারিতে হয়েছে, তাহলে ওটা কেটে বাদ দিল। আমার যদি আঙুলে পছন্দ ধরে, আঙুল কেটে বাদ দেবো না আমাকে বাদ দেবো কেটে? অবভিয়াসলি আঙুল কেটে বাদ দেবো। তাহলে তার তো নিজের বাঁচাটা আগে দরকার না, তারপরে তো মা হওয়া। তাহলে সেক্ষেত্রে ওভারি, একটা ওভারি যদি হয় তাহলে অত চিন্তার কিছু নেই, একটা ওভারি কেটে বাদ দিয়ে দিল, তাহলে আরেকটা রইলো, সেটা থেকে সে মা হওয়ার যোগ্যতা রাখে। এখন দেখা যায় অনেক সময় দুটো ওভারি দিয়ে হয়, তাহলে দুটো ওভারি কেটে বাদ দিয়ে দিল, এখনো মা হওয়ার যোগ্যতা রাখে। কেন? মজাদার বিষয় হলো যে এখানে সে নিজের নিজের যে ডোনেশন সেটা করতে পারবে না, কিন্তু যে মেল পার্টনার তার ডোনেশন নিয়ে হাফ, মানে ওভা ব্যাংক থেকে ওভা নিয়ে 1 মাসের জন্য দার্জিলিং এ বেড়াতে গিয়ে সে প্রেগনেন্ট হয়ে বাড়ি আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিছু বোঝা গেল? বলছি দুটো ওভারই কেটে বাদ গেছে, ভালো করে মন দিয়ে শোনো, দুটো ওভারই কেটে বাদ গেছে, তো ওভা তো তার হয় না, ওভা তো তার তৈরি হয় না, তাহলে মা হওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। কে জানে? লোকে জানে ওভারি কোথায় আছে, লোকে তাই ঠিকানা জানে নাকি যে ওভারি আছে কিনা বুঝতে পারবে? বোঝার উপায় নেই। এইবার যদি সে ধরো মাসখানেকের জন্য ব্যাঙ্গালোর বেড়াতে গেল, তাহলে সে ডাক্তার দেখাতে গেছে, এবার সেখানে ওভা ব্যাংক থেকে ওভা নিয়েছে, মেল পার্টনার স্পাম নিয়েছে, ফিউজ করিয়েছে, টেস্ট টিউব বেবি ফর্ম করিয়েছে, ইমপ্লান্টেশন করিয়েছে, প্রেগনেন্সি নিয়ে বাড়ি আসছে। লোকে কি জানবে কোথায় গিয়েছিল? বেড়াতে গিয়েছিল। প্রেগনেন্সিটা কিভাবে এসছে? মায়ের পেটে বাচ্চাটা আছে কিনা লোকে এটা দেখে, ব্যাস গল্প শেষ। ইউটেরাস আছে, বাচ্চাও আছে, তো সবই শেষ। ওভারি আছে কিনা কে জানলো? তাহলে সেই অর্থে যদি ইউটেরাসের থেকে ওভারিতে ক্যান্সার হলে চলো কেটে বাদ দাও, ঠিক আছে। এবার ইউটেরাসটা কেটে বাদ দিলে তো আর এই তো আর অপশন নাই, তাই না? কারণ স্যার তার তো যেখানে বাচ্চাটা ডেভেলপ করবে সেটাই নেই, তাহলে এবার তো ডাইরেক্টলি মা হওয়ার অপশন নাই। হয়তো তার এগ নিয়ে, তার মেল পার্টনারের স্পাম নিয়ে অরিজিনালি বাচ্চাটাকে ডেভেলপ করানো যাবে, কিন্তু সেটা সারোগেসি করাতে হবে, অন্য কোনো মাকে ভাড়া নিতে হবে, তার পেটে বাচ্চাটা আসবে না। হ্যাঁ, মাও ভাড়া নেওয়া যায়, ঠিক আছে, তো সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে, বাদ দাও। তাহলে হলো ওভারিয়ান সিস্ট যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, একটোপিক প্রেগন্যান্সি যেটা নিয়ে অলরেডি আগে আলোচনা করা হয়ে গেছে, ফান্ডাস বা বডি, দুটো জায়গা তো আর আঁকে দেখাবার কোনো দরকার নাই। ফান্ডাস আর বডি দুটো প্রেফারেবল জায়গা, যদি এই ব্যতীত ছাড়া অন্য কোনো জায়গাতে যদি প্রেগন্যান্সি চলে আসে, সেটা ফ্যালোপিয়ান টিউব হতে পারে, সার্ভিক্স হতে পারে, তাহলে সেখানে প্রেগন্যান্সি কন্টিনিউ হবে না, কারণ স্পেস পাবে না, আর তার জন্য সেটা নষ্ট হয়ে যাবে
যেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। আচ্ছা, ওফোরাইটিস রয়েছে, যেখানে ডিম্বাশয়ের ক্ষেত্রে যদি ইনফেকশন হয় তাহলে সেখানে ইনফ্লামেশন বা ঘা হবে, প্রদাহ হবে, তাকে ওফোরাইটিস বলা হয়। এগুলো ইনফেকশনাল কেস আর কি। একটপিক একটপিক ওভারিও হতে পারে, মানে যখন নির্দিষ্ট স্থানে ডিম্বাশয় থাকে না, অন্য কোনো রিজনে। দেখো, মেয়ে আর ছেলে কিন্তু একই, আমরা বারবার বলেছি। যেমন ইঙ্গুইনাল কানেল হয়ে টেস্টিস নেমে এসেছিল, ঠিক তেমনই ইঙ্গুইনাল কানেল হয়ে ওভারি নেমে আসে। যেমন আমরা কিপটারকিডিজম, মোনার্কিডিজম দেখেছিলাম, ওভারিও তো আটকে যেতে পারে, ওভারিও তো ডিসপ্লেসমেন্ট হতে পারে। তা সেই জায়গাতেই একটোপিক ওভারির কথা বলা আছে। বোঝা গেল, পরীক্ষায় আসবে না সব কিছু। আচ্ছা, হিস্টেরক্টমি, ঠিক আছে, যদি কোনো জায়গায় জরায়ু কেটে বাদ দিতে হয়, ইউটেরাসকে কেটে বাদ দিতে হয়, যেটার কথা বলছিলাম, ইউটেরাসকে কেটে বাদ দিলে সে মা হতে পারবে না। হ্যাঁ, তো সেটাও করা হয়। সবই ডিপেন্ড করছে কোন ধরনের রোগে সে আক্রান্ত হয়েছে সেটার জন্য। বাকি ইনফার্টিলিটি নেক্সট চ্যাপ্টারে পড়বো, এন্ডোমেট্রিওসিস কোনো প্রয়োজন নাই, বাকিগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। হ্যাঁ, এগুলো আমাদের দরকার আছে নেক্সট চ্যাপ্টারে। ঠিক আছে, তো এই মোটামুটি বিষয়। আর নেক্সট দিন হলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। হয়ে গেল? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। চ্যাপ্টার শেষের দিকে হিউম্যান রিপ্রোডাকশন ভালো করে পড়লে তবেই তার পরবর্তী চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ কে ভালো করে পড়া যাবে, কারণ এই এর উপর বেস করেই গোটা চ্যাপ্টারটা আছে। সুতরাং আশা করছি লাস্ট দিন অবধি ভালো করে পড়ে ফেলবে, তারপরে নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করতে পারবো।